গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা ফাউন্ডার্স আড্ডার প্রথম পর্বতে আছি। আমরা ফাউন্ডার্স আড্ডা জিনিসটা অর্গানাইজ করতেছি JCI ঢাকা ফাউন্ডার্স থেকে। আমাদের একটা গোল হলো যে ফাউন্ডারদেরকে কানেক্ট করা এবং ফাউন্ডাররা যেই ধরনের টপিক নিয়ে একই সাথে প্রবলেম ফেস করে সেগুলোকে আমরা একসাথে কথা বলার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম আড্ডাতে আমাদের সাথে আছে আহমেদ হলো HungryNakiর ফাউন্ডার। একই সাথে ওর এখন প্রেজেন্ট কোম্পানি হলো Cassetex এবং অ্যাডভান্স ডাইনামিক্স। আমরা আহমেদের কাছ থেকে একটু কথা শুনবো। আমি আগে সবার একটু পরিচয় বলে নিই, তারপর একজন একজন করে কথা বলি। ফাহিম ভাই আছেন। ফাহিম ভাই পাঠাওয়ের CEO, একই সাথে আমাদের বেসিসের ওয়ান অফ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর। রাইসুল ভাই আছেন। রাইসুল ভাই হলো ব্রেন স্টেশন 23 CEO এবং ফাউন্ডার্স। আমরা প্রথমে রাইসুল ভাইকে দিয়ে শুরু করি। ভাইয়া, আপনার ক্যারিয়ার কীভাবে শুরু করলেন একটু অল্প কথা আমাদের সবার সাথে একটু শেয়ার করবেন। Hello everybody, I'm Raisul Kabir, CEO and founder of Brain Station 23. আমি আমার ক্যারিয়ার শুরু মোটামুটি 2000-এ, যখন আমি আপনার মেনলি ASP দিয়ে আর কি ASP 3.0 যেটা সেটা দিয়ে আর কি কোড করে ক্যারিয়ার শুরু, ASP 3.0 এবং ভিজুয়াল বেসিক। সো তারপরে ওই সময় আমি কুরিয়ার কোম্পানির জন্য একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছিলাম, সোনার কুরিয়ারের জন্য। তারপরে আরও বিভিন্ন কাজ করি, একটা অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার বানিয়ে দিই ল্যাটিটিউড 23-এর জন্য। সো এরকম আর কি বিভিন্ন প্রজেক্টে কাজ করতে থাকি। ফ্রিল্যান্সিং শুরু করি 2005-এ স্টুডেন্ট অবস্থাতে আর কি। আমি বুয়েট ইলেকট্রিক্যালে ভর্তি হই 2000-এ। সো প্রথম কিছুদিন টিউশনি করে তারপর থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টে আর কি, টিউশনি ছেড়ে দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিলাম। পরে 2006-এ যখন গ্র্যাজুয়েশন করি তখন ল্যাটিটিউড 23 যাদের জন্য আমি কাজ করতাম ওরা আর কি অফার করলো যে ডু আই ওয়ান্ট টু স্টার্ট এ কোম্পানি, এবং আমাকে কিছু শেয়ার অফার করলো ল্যাটিটিউড 23 ফাউন্ডাররা। তো আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা, দিস উড বি ইন্টারেস্টিং, এবং যে ইনফোসিসের স্টোরি দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে ইফ উই ক্যান ক্রিয়েট এমপ্লয়মেন্ট আর্ন ফরেন কারেন্সি। সো সেখান থেকে আর কি 2006-এ স্টার্ট করা। পরে আমার সাথে co-founder জয়েন করলো মিজানুর রহমান 2013-এ, তারপরে ফেরদৌস ভাই MJ ফেরদৌস 2018-এ, অ্যান্ড পরে মোসাব্বির আলম CFO হিসেবে জয়েন করলো। So that's how it has been going on, alhamdulillah. Now, how big is Brain Station 23 right now? Now around 670 people, alhamdulillah. Fine, bhai. আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম আহমেদ, CEO of Pathao. তো আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি about 20 years ago. সো আমার পড়াশোনা in the US, তারপরে আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি নিউ ইয়র্ক as an investment banker at Goldman Sachs. তারপরে I worked in private equity in the US across a couple of different funds, including at RBS, Royal Bank of Scotland. তারপরে আমি একটা emerging market investment fund-এ join করি, which was based in the US in Washington DC. But ওই process-এ I moved to Bangladesh to set up and manage the first mid-market focused growth equity fund, যেটা was $25 million. Principal investors were IFC এবং অন্যান্য development finance institution, and what our objectives was to invest in early stage companies, mid-sized businesses. Some of them were tech-enabled businesses across various sectors in Bangladesh. So সেই process-এ আমি প্রায় 10-11 বছর আগে moved back to Bangladesh. So আমার ক্যারিয়ারের অর্ধেকটার সময়, প্রথম অর্ধেকটা বলতে পারেন the US, আর পরের অর্ধেকটা was primarily in Bangladesh, যদি আমি adjacent markets কাজ করেছি এবং এখানে ইনভেস্ট করেছি। গত 6-7 বছরে I also got involved with the startup and tech ecosystem, as many of the folks that are new, as well as through my professional work, got to meet with a lot of exciting startups, technology companies যারা খুব innovative কাজ করা শুরু করেছিল। And in সেই process-এ I met with the founding team of Pathao, যখন আমরা just ride sharing-টা launch করেছিলাম। And then it was a meeting, ছোট একটা অফিসে, বনানী 6 নম্বরে ছিল তখন। And then that was the first time I met Adnan, Ilyas, and the rest of the team. And তখনই আমার মনে হয়েছিল যে somehow, someday, I think our paths will cross. Wasn't exactly sure কখন, কবে, কি ভাবে, but I knew that আমাদের টিমের যে clarity of purpose-টা ছিল, যে vision-টা ছিল, I had perhaps something to contribute there. তো তার আরও বছর খানেক পরে
এর মধ্যে আর কি মানে got to know the founding team very well, discussed some interesting challenges, problems, ideas. তার বছর খানেক পরে formally I joined as the CFO যখন আমরা first funding round complete করলাম with bringing in Gojek and a number of other investors, and then late 2017-2018 আমি CFO হিসেবে join করি। তারপরে during COVID 2020 মাঝামাঝিতে I took on a wider role as president, where I started to look after all of our operations, ride-hailing, food delivery, and e-commerce logistics. And then 2021 শেষের দিকে I stepped into the role of CEO, and since then we've been driving towards a transformation into fintech. তো আমার যাত্রাটা বলতে পারেন অনেকটা ওই একটা গাড়ির ভিতরে গাড়ির পিছনের সিটে বসে বসে ড্রাইভারকে কি কমপ্লেইন করায় তুমি ওটা ভুল করছো, এটা ভুল করছো, এটা ভুল করছো, এটা ক্রিটিসাইজ করা থেকে ওই গাড়ির ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে বসে আর কি মানে একটু ন্যাভিগেট করা, ডানে বামে কোন দিকে যেতে হবে ওইটা বলা থেকে শুরু করে এখন বলতে পারেন যে মানে আপনাদের অনেকের মতো আর কি মানে হট সিটে বসে যেখানে আর কোনো মানে there's nobody else to blame, সেই হট সিটে বসে গাড়িটা চালানো। So that's kind of been my journey over the last 20 years. আহমেদ। আমি আহমেদ, আমার পুরো নাম আহমদ এডি। আমার নাম আসলে একটাই, আমার বাবা একটা নাম রেখেছিল। সো যেটা হয় আর কি ওই এক নাম থাকলে লাস্ট টাইম ফার্স্ট নাম দরকার থাকে। সো ওর পরে ওই 1993-তে হ্যাঁ 4-এর দিকে MSN-এ ইমেল অ্যাড্রেস খুলতে যায়, দেখে একটা নাম নেয় না। সো অটোমেটিক্যালি সাজেস্ট করে যে ওয়াই নট এমডির মতন করে এইডিকে সাজেস্ট করে। এই যে নামটা হয়ে গেল নিজের দেওয়া নাম, এটা এখন আমি ক্যারি করতেছি। সো আহমেদ এডি এটা আমার নাম। সো অনেকে জিজ্ঞেস করে এডি মানে কি, এডি অ্যাকচুয়ালি আহমেদের শর্ট ফর্ম। সো আমি পড়াশোনা শেষ করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার মেজর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স অ্যান্ড ভেরি হাই ডেন্সিটি লজিক ডিজাইন। আমি পড়াশোনা শেষ করে 2007-এ আই জয়েন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আই ওয়ার্ক দেয়ার ফর লং টাইম। বাট যদি বলি ব্যবসায় কবে থেকে নামছি, ব্যবসা নামছে একদম আর্লি 90s-এ। ছোটোবেলা থেকে মানে প্রচুর পরিমাণে শখ, আমি খুব বেশি কৌতূহলী, সব কিছু জানতে চাই, সব কিছু কিনতে চাই, অ্যাকোয়ার করতে চাই। সো বাবা বলছে যে নিজের পয়সা নিজে আর্ন করা শিখো। সো ওই আর্ন করা শিখতে যেই প্রথম লাইফে স্ট্যাম্প কালেকশন করে, স্ট্যাম্প সেল করা, কয়েন সেল করা, ট্রেড করা, কালেক্টেবল ট্রেড করা, এই যে লাইফে শুরু হয়েছে। এরপরে ব্যবসা মানে বাদ দেই না, এই সেক্টর নাই। সো আর্লি 2000-এ অ্যাগ্রো থেকে শুরু করে নিয়ে ডিফারেন্ট সেক্টরে বিজনেস করেছি। অ্যান্ড 2007 থেকে আই ওয়াজ ফুল টাইম ইন টেক্সটাইল, মানে লার্জ টেক্সটাইল প্রোডাকশনের সাথে ছিলাম। অ্যান্ড দেন আই স্টার্টেড HungryNaki in 2013। এটাও শুরু হয়েছে খুব মজার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে। আই ওয়াজ প্ল্যানিং টু ডু সামথিং ইন ফ্যাশন। সো যে ফ্যাশনের কিছু মিন্ত্রার মতন কিছু বানাবো। যেটা হয়েছে যে অফিসে সন্ধ্যার পরে বসতাম যে কি করা যায় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। সো যেটা আমাকে দেখলে বোঝা যায় আমি খেতে খুব পছন্দ করি। সো ওই খাবারের অর্ডার নিয়ে সবচেয়ে ঝামেলায় পড়তাম যে পিয়ন পাঠাও, ড্রাইভার পাঠাও, খাবার নিয়ে আসো, এইটা নাই ফোনে বলা। সো দেন বললাম যে হোয়াই নট টু স্টার্ট দিস সার্ভিস ইন বাংলাদেশ। সো ফ্যাশন বন্ধ, আজকে থেকে খাওয়া শুরু, এই শুরু হয়ে গেল এই দিস ইজ দ্য হাউ উই স্টার্ট ফুড ডেলিভারি। অ্যান্ড একদম ডে 1 থেকে উই স্টার্ট গেটিং অর্ডার। সো ইট ওয়াজ ফেনোমেনাল। লেস দেন 30 days টাইমে উই অ্যাকোয়ার মোর দেন 1000 কাস্টমার উইদাউট এনি মার্কেটিং, উইদাউট এনি কস্ট, মানে এখনও টাকা চাই, ফুললি অর্গানিক। দেন উই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ এই ব্যবসা চলবে বাংলাদেশে। আর স্টার্ট আপের থেকে স্টার্ট আপ হাইপার গ্রোথ, যেহেতু আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ছিলাম, ওইখানে প্রচুর পরিমাণে বিগ সিন্ডিকেট লোন নিয়ে কাজ করতে হয়েছে, বিএমআরই নিয়ে কাজ করতে হয়েছে, এবং বড় খুব কত কুইকলি স্কেল করা যায় একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে, ইন্ডাস্ট্রিকে যেহেতু কাজ করেছি। সো এটা মনে হয়েছে যে ইট ইজ অ্যানাদার গুড গেম, বাট ইট ওয়াজ এ ভেরি গুড লার্নিং এক্সপিরিয়েন্স। অনেক কিছু শিখতে হয়েছে। সো এইটাই দেন যেটা হয় আর কি, ফুল জার্নিটা কমপ্লিট হয়েছে, স্টার্ট আপ কমপ্লিট করে দেন উই স্টার্টেড গেটিং অফার। মানে শুরু করার 1 বছরের মধ্যে দেখে আমার কম্পিটিটর আসলো মার্কেটে, এসে বলে যে এই তুমি কি সেল করবা কোম্পানি। সো তখন বললাম যে ওকে উই হ্যাভ মেড সামথিং রাইট ইন দ্য মার্কেট, সো লেটস সি। সো এই লম্বা সময় উই টার্ন ডাউন দেম, মানে অ্যাটলিস্ট 4-5 টাইমস মানা করেছি যে না আমরা সেল করতে চাই না। দেন এই কোভিডের সময় দেন ওই থার্ড ইটস বিন আ লং টাইম, মানে অলরেডি অনেক সময় চলে আসছি। অ্যান্ড উই গট এ গুড অফার অ্যান্ড ইটস এ ভেরি গুড কোম্পানি আলিবাবা, অ্যান্ড দে হু উইল বেসিক্যালি ক্যারি আওয়ার ব্র্যান্ড নেম। দ্যাট ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট পার্ট ছিল। সো দেন আই সেড ওকে লেটস মানে এটাকে হ্যান্ডশেক করলাম।
then we take that exit and we handed it over in 2021. ওই সময় থেকে আবার I started working on new thing আর কি, যে বসে থাকতে পারি না। সো 2020-এ একটা ছোট্ট আইডিয়া আমরা জমা দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্লাইমেট লঞ্চ প্যাড। এটা ইউরোপিয়ান ইউনিয়নের গ্লোবাল চ্যালেঞ্জ ছিল যে হোয়াট সর্ট অফ গ্রিন আইডিয়াস দ্যাট ক্যান সলভ আপকামিংস, মানে ওয়ার্ল্ডের যে নেক্সট ক্রাইসিসগুলোকে কীভাবে মিটিগেট করা যায়। সো আমাদের একটা সলিউশন ছিল যে ব্যাটারি সোয়াপিং ফর স্মল ইলেকট্রিক ভেহিকেল, যেটার একটা মেজরিটি চার্জ হবে অফ গ্রিড ফ্রম দ্য সোলার অ্যান্ড আদার মিনস। সো সেইটা যখন আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, গ্লোবাল চ্যাম্পিয়ন, অ্যান্ড ওই সময় আসলে এক্সিটও ডান। সো ভাবলাম ওয়াই নট, লেটস লাইক ডাইভ ইন টু দিস। সো এখানে শুরু করা কাজ। আর এর মধ্যেই আসলে হাংরিনাকিতে থাকা অবস্থাতেই হাংরিনাকি আরেকটা প্রবলেম সলভ করতে গিয়ে উই স্টার্টেড অ্যানাদার কোম্পানি কল অ্যাডভান্স ডাইনামিক্স। সো ওইখানে যেটা করতাম, আমরা ইলেকট্রিক ভেহিকেল, রেট্রোফিট ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করা শুরু করলাম। হাংরিনাকির একটা বড় কস্ট সেন্টার ছিল যে ডেইলি মোটর বাইকের তেল কিনা। সো এই তেলের বিল দিতে দিতে তেলের চুরি থামানোর জন্য একটা বড় পেইন যাইতো। সো ভাবলাম ওয়াই নট, আমি তো মানুষ ক্যারি করি না, উই আর জাস্ট ক্যারিং ফুড, ওয়াই নট উই ইউজ ইলেকট্রিক বাইসাইকেল। সো ইলেকট্রিক বাইসাইকেল কিনে আনা থেকে ভাবলাম বানায় ফেলে, আমাদের তো প্রচুর বাইসাইকেল আছে, এটাকে কনভার্ট করা শুরু করি। এই ইলেকট্রিক আমাদের সাইকেলগুলোকে কনভার্সন শুরু করতে করতে সাইকেল কনভার্সন করলাম। দেন আমরা মার্কেটে মানে অন রোডে নামলাম, দেখলাম যে ইটস এ ভেরি সাকসেসফুল ওয়ান, গুড ওয়ান। এরপর ওই কোম্পানির ওই শুরু থেকে আবার অ্যাডভান্স ডাইনামিক্স তখন শুরু করলাম যে তাহলে গাড়ি করতে পারি কিনা, ট্রাক করতে পারি কিনা। সো কারেন্টলি উই আর ওয়ার্কিং, উই হ্যাভ ডান সাকসেসফুলি ওয়ান এসইউভি আমরা কনভার্ট করে 2019-এ টেকনাফ টু তেতুলিয়া প্রায় 2500 কিলোমিটার একটা অ্যাক্রস কান্ট্রি রান কমপ্লিট করি। বাংলাদেশের যে কোনো ইলেকট্রিক ভেহিকেলের ক্রস কান্ট্রি ফার্স্ট রান এটা। অ্যান্ড তারপরে আমরা কারেন্টলি এখন একটা কমার্শিয়াল ফ্লিট নিয়ে কাজ করছি 50টা ট্রাকের। দিস ইজ এ 1.5 টন ট্রাক, যেটাকে আমরা সোলার ইলেকট্রিক ট্রাকে কনভার্ট করছি। সো দ্যাটস অ্যান অ্যাডভান্স ডাইনামিক্স প্রজেক্ট। আর ক্যাসেটেক্স যেটাতে আমি আছি, সেটাতে যে কাজ করছি সেটা হচ্ছে ব্যাটারি সোয়াপিং ফর স্মল ইলেকট্রিক ভেহিকেল। আমরা যে ঢাকার বাইরে যে টুকটুক বা অটো যেগুলো দেখি, সেগুলোর জন্য ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক আমরা বসাচ্ছি। সো এই আর কি, এই করে যাচ্ছে। ধন্যবাদ তিনজনকেই। আপনারা দেখবেন যে আমাদের সাথে আজকে প্যানেলিস্ট যারা আছেন, গেস্টদের সবারই একটা ব্যাপার খুবই কমন, তারা অনেক লার্জ স্কেল টিম তৈরি করছে। ইভেন ফাহিম ভাইয়ের কথা, রাইসুল ভাই অলরেডি 600+ টিম, আহমেদ একটা সময় তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওভার 6-7,000 মানুষজনকে ডিল করছে। ইভেন হাঙ্গিনাকিরও টিম লার্জ স্কেলে বড় করছে, তারপর সে ইভেন সেখান থেকে এক্সিট করছে। আমাদের ফাউন্ডারদের যে কনসার্নগুলো থাকে তার মাঝে আমরা দেখছি একটা কমন কনসার্ন হলো কেউ কিভাবে টিম বড় করবে, টিমকে কিভাবে ম্যানেজ করবে। আমাদের এই কারণে আজকে প্রথম পর্বটা সাজানোই হয়েছে যে মাস্টারিং পিপল ম্যানেজমেন্ট নিয়ে। আমরা যেমন ফাউন্ডারদের পিপল ম্যানেজমেন্ট নিয়ে যে কোশ্চেনগুলো থাকে, কনসার্নগুলো থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমি ফার্স্ট অ্যাকচুয়ালি সবার কাছ থেকে খুবই অল্প কথায় জানতে চাবো যে ইফ ইউ আর টকিং অ্যাবাউট রোল অফ এ লিডার একটা কোম্পানির জন্য, আমি এখানে ফাউন্ডার বা সিইও বলছি না, আমি এখানে বলতেছি লিডার কিন্তু অনেক টিমে থাকতে পারে। একটা লিডারের অ্যাকচুয়ালি রোলটা কি হওয়া উচিত একটা কোম্পানিতে? আমি রাইসুল ভাইকে দিয়ে শুরু করি, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে লিডারের একটা খুব ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে যে কোচিং প্রবলি, এবং অন্যকে শেখানো এবং ব্রিং বেস্ট আউট অফ দ্য পারসন, যে কেয়ারিং ফর দ্য পারসন। সো আমি যখন কাউকে কোচিং করছি যে তার মধ্যে থেকে বেস্টটা বের করে আনা এবং বেস্ট পারফরমেন্সটা ডেলিভারি করা, তো তখন সাপোজ উই হাই পারফরমেন্স জিনিসটা ডিমান্ড করা, বিকজ আলটিমেটলি একটা ভালো কাজ যখন হয় তখন কিন্তু এই পার্সনটার জন্য একটা অ্যামেজিং জিনিস হয় আর কি। আমি এখানে সবসময় একটা এক্সাম্পল দিই, সেটা হলো কি যে সাপোজ এই যে ঋষি সুনাক আপনার প্রধানমন্ত্রী হলেন, হ্যাঁ, তো এটার কিন্তু একটা রোল প্লে করছে হলো গিয়েছে ওনার যে কোম্পানিটা, হ্যাঁ, গোল্ডম্যান স্যাক্স ছিলেন, তাই না? সো গোল্ডম্যান স্যাক্স কিন্তু হলো গিয়ে যে খুব হাই পারফরমেন্স ডিমান্ড করে, হ্যাঁ, লোকজন খুব খুব খাটে এবং অনেক ইন্টেলিজেন্টলি কাজ করে, অনেক চিন্তা করে। এই যে হাই পারফরমেন্সটা বের করে আনা, এটা একটা লিডারের খুব ইম্পর্ট্যান্ট একটা রোল, যে কোচ করা, তার মধ্যে থেকে বেস্ট জিনিসটা বের করে আনা, এই পার্সনটার জন্য, এই পিপলের জন্য কেয়ার করা, হ্যাঁ,
এবং সেই কেয়ার করার পার্ট আসলে মানে এই একটা আরেকটার সাথে কানেক্টেড, যে কেয়ার করা, কোচিং করা, হাই পারফরমেন্স ডেলিভারি করা, এই টোটাল ব্যাপারটা আর কি আমার কাছে মনে হয় যে একটা লিডারের কাজ, যে লিডার ফিল করবে যে আই কেয়ার ফর দিস পারসন অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট হিম টু ডেলিভার দ্য বেস্ট, বিকজ ডেলিভারিং দ্য বেস্ট হি ক্যান গ্রো টু বি দ্য বেস্ট। মানে কেয়ার করার ব্যাপারটা অনেকটা এমপ্যাথি, উই উইল Empathy, অ্যাকচুয়ালি টক মোর right. অ্যাবাউট এমপ্যাথি। ফাহিম ভাই, আপনি কি মনে করেন? আমি যদি একেবারে মানে ভিউ ফ্রম দ্য মাউন্টেন টপ বলি, মানে একেবারে দ্য লিডার, ওয়েদার ইটস সিইও, ফাউন্ডার অর যাই হোক, তার কি করা উচিত, আমি বলবো যে তার জাস্ট 3টা জিনিস করা উচিত, অ্যান্ড যতদূর সম্ভব মানে স্পেন্ড 90% অফ ইয়োর টাইম ডুইং দোজ 3 থিংস অ্যান্ড কাট আউট এভরিথিং। সো 3টা জিনিসের মধ্যে একটা হলো যে মেকিং শিওর দ্যাট দ্য রাইট পিপল আর ইন দ্য রাইট সিটস, নাম্বার 1। ওখানে পিপল ম্যানেজমেন্ট ব্যাপারটা আসছে না, এলাবোরেট অন দ্যাট আ বিট। দ্বিতীয়টা হলো টু সেট দ্য ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি ফর দ্য বিজনেস, ফর দ্য কোম্পানি অর ফর দ্য স্টার্ট আপ। অ্যান্ড দেন থার্ড হলো টু mobilize and allocate the resources in the right place. রিসোর্সেস হতে পারে হলো ক্যাপিটাল মোবিলাইজ করা, যেটা হয়তো ফান্ড রেজ করা হতে পারে, বা হয়তো মানে যেখানে দ্য বিজনেস ইজ জেনারেটিং ক্যাশ ফ্রম দ্য কাস্টমার্স অফ দ্য রেভিনিউ, ওই কাস্টমার্সগুলো অ্যাকোয়ার করা হতে পারে, অ্যান্ড দেন অ্যালোকেট করা, যে ডিসিশনটা নেওয়া, সিদ্ধান্তটা নেওয়া যে আমি ক্যাপিটালটা এবং অন্যান্য রিসোর্সেসগুলো কোন খাতে আমি কাজে লাগাবো, রাইট? তো প্রথম বিষয়টাতে যদি আসি, বিকজ ইট রিলেটস টু পিপল ম্যানেজমেন্ট, এটা সত্যি কথা বলতে কি আমি আইভ রিয়েলি লার্নড ইট ইন পাঠাও। যদিও আমার ক্যারিয়ার হ্যাজ বিন 20 years নাও, অ্যান্ড পাঠাওয়ে আমি 4, 5.5, 6 years, সে অর্থে ম্যানেজিং আ কোম্পানি অ্যান্ড পিপল অ্যাট দিস স্কেল, এটা কিন্তু আমার জন্য ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, রাইট? তো পাঠাওয়ে এই মুহূর্তে আমাদের ডাইরেক্ট এমপ্লয়িজ প্রায় 1000 আছে, 500 অফ দেম আর 550 আর ম্যানেজমেন্ট এমপ্লয়িজ, বাংলাদেশ অ্যান্ড নেপাল মিলে, অ্যান্ড দেন আরও 500 কন্ট্রাকচুয়াল। এর বাইরে তো ডেলিভারি এজেন্টস, ফুডম্যান অ্যান্ড ড্রাইভার্স, ক্যাপ্টেন্স, এরা তো আছেই। তো ইটস আ ভেরি অপারেটিং অ্যাট আ ভেরি লার্জ স্কেল। তো আমি প্রথমে যে জিনিসটা পাঠাওয়ের ফাউন্ডার্স অ্যান্ড ফাউন্ডিং টিমের ব্যাপারে আই ওয়াজ অ্যাবসলিউটলি ব্লোন অ্যাওয়ে ইজ দেয়ার এবিলিটি টু ইন্সপায়ার অ্যান্ড রিক্রুট পিপল দ্যাট আর বেটার দ্যান দেম। মানে আমি খুব ডাইরেক্টলি বলছি যে বেটার দ্যান দেম। হ্যাঁ, আসলে ইটস নট নেসেসারিলি বেটার, বাট মানে তাদের হয়তো ফিলসফি, ভিশনে একটা মিল আছে, কিন্তু স্কিল সেটে অনেক পার্থক্য আছে, রাইট? কেউ একটা জিনিসে স্ট্রং আর অন্য কেউ অন্য জিনিসটাতে স্ট্রং। তো এই হিউমিলিটিটা, এই কনফিডেন্সটা মানুষের মধ্যে থাকাটা খুবই জরুরি, যে আমি আমার থেকে বেটার কাউকে রিক্রুট করব, হু ক্যান পোটেনশিয়ালি রিপ্লেস মি, রাইট? সেটা কিন্তু আলটিমেটলি মানুষকে স্কেল করতে সাহায্য করে। এই ওপেননেসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্য যে জিনিসটা সেটা হলো যে সেটিং দ্য ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি ফর দ্য কোম্পানি। এটা কিন্তু অন্য কেউ সেট করে দেবে না, এটা কিন্তু ইনভেস্টারে এসেও বলে দিবে না, এটা কিন্তু মানে কাস্টমার্সরা বলবে না, এটা এমপ্লয়িজরা বলবে না, এভরিওয়ান উইল বি লুকিং টু ইউ। তো ওই একটা ক্ল্যারিটি অফ পারপাস থাকতে হবে, ওই একটা ভিশন থাকতে হবে, একটা কনফিডেন্স থাকতে হবে, রাইট? অ্যান্ড হয়তো সেটা ভুল প্রমাণিত হতে পারে, বাট আনটিল দ্যাট হ্যাপেন্স, সেটার পেছনে এগিয়ে যাওয়া, inspiring others, leading by example, these are all things that are very important in the leader. So and Raisul bhai to besh কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস অলরেডি বললেনই। সো এই জিনিসগুলো আর কি মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে সবচেয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করি। আহমেদ? সো অলরেডি রাইসুল ভাই আর ফাহিম ভাই কভার্ড মেজরিটি থিং। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করবো যে লিডারের হি শুড বি সামওয়ান যেটা বলে মানে চার্জ ডিক্লিয়ার্স of the company. So সে যখন যাবে, the whole company, everyone should feel energized, should feel motivated, should feel মানে powerful to do more positive work. So এটা another important একটা attribute থাকতে পারে একজন লিডারের। So ওভারঅল লাইক একটা লিডারের, ফাহিম ভাই অ্যাকচুয়ালি খুবই দারুণভাবে এটাকে ইভেন আলাদা করে ব্যাখ্যা করলো যে লিডারের রোলটা কেমনভাবে কোম্পানিতে ডিফাইন হয়, কীভাবে অ্যাকচুয়ালি বাকি মানুষজন তাদের দিকে তাকানোর চেষ্টা করে যে একজন লিডার কীভাবে কাজ করবে, সে কীভাবে রিসোর্স অ্যালোকেট করবে।
আমার যেমন লিডারের রোলটা কি এটা বোঝার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে হয় যে ডিফারেন্স বিটুইন এ লিডার অ্যান্ড এ ম্যানেজার। আমরা যেটা নিয়ে পরের টপিকে কথা বলবো, ওই কারণে আমি কানেক্ট করে বলতেছি যে অবভিয়াসলি লিডার উইল বি দ্য পার্সন হু উইল সেট দ্য ট্রেন্ড অফ দ্য কোম্পানি। একটা কোম্পানি কি করবে, কেন করবে, একটা কোম্পানি কি ক্লায়েন্ট সেন্ট্রিক কোম্পানি হবে। মোস্ট অফ দ্য কোম্পানি যে ক্লায়েন্ট ফেসিং, তার ক্লায়েন্ট সেন্ট্রিক হওয়া দরকার। বাট ক্লায়েন্টের কতটুকু আপডেট সে অ্যাকচুয়ালি গ্রহণ করবে, আর কোন জায়গাটাতে সে অ্যাকচুয়ালি বলবে যে দ্যাট ডাজ নট ডিফাইন মাই কোম্পানি, আই উইল নট ডু দিস বিকজ ক্লায়েন্ট আর আস্কিং, বাট আই উইল ডু দ্যাট বিকজ দ্যাট ডিফাইন মাই হোল পারপাস, হোয়াই আই ওয়ান্ট টু বিল্ড দিস কোম্পানি। একই সাথে যেমন রিসোর্স ডিস্ট্রিবিউশনের কথা ফাহিম ভাই অলরেডি মেনশন করলো যে রিসোর্সটা কীভাবে অ্যালোকেট করা হবে, সেখানে সেটা ফাইন্যান্স থাকতে পারে, সেখানে কাকে হায়ার করা হবে, কোন পারপাসে হায়ার করা হবে সেটা। উদাহরণ হিসেবে অলরেডি বললো যে লাইক পাঠাওয়ের ক্ষেত্রে তার ফাউন্ডার যারা ছিল দে আর অ্যাবল টু লাইক হায়ার ভেরি গুড পিপল। তো এটা হয়তো লিডারশিপের একটা ইম্পর্ট্যান্ট রোল যে দে আর অ্যাবল টু হায়ার ইভেন বেটার পিপল দেন দেম। তো লিডারের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট রোল। আমরা যদি একটা কোম্পানি গ্রোথের দিকে ভাবি, এখানে আমরা ফাউন্ডার যারা আছি আমরা সবাই অ্যাকচুয়ালি তার বিজনেস বেশ কিছু টাইম ধরে রান করতেছি। আমাদের এই কোশ্চেনগুলো নিজেদের মধ্যেই থাকে যে আমার ভূমিকাটা পার্টিকুলারলি কী হবে। অলওয়েজ এই আলোচনাটা থাকে যে লিডার পার্টিকুলারলি অ্যাকচুয়ালি কী করবে। সবার কথা থেকে আমরা ওইটুকু ক্লিয়ার যে লিডার কি করবে। তিনজনে অ্যাকচুয়ালি এই জিনিসটা অলরেডি ভালোভাবে ব্যাখ্যা করছে। এখন আমরা অ্যাকচুয়ালি একটু আলোচনা করব যে ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড দ্য ম্যানেজার। লিডার এবং ম্যানেজারের মধ্যে কি থাকে। আহমেদ, তোমাকে দিয়ে শুরু করি যে হোয়াট ডু ইউ থিঙ্ক লাইক ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড ম্যানেজার? সিম্পল, যেটা আমরা সবসময় বলি যে লিডার লাইক set the example by themselves, or manager they just do the managing the thing, pushing people, মানে হাত দিয়ে ঢাকা করা, মানে দিয়ে কাজ করানো। লিডাররা ইজ অলওয়েজ লাইক setting ahead, setting the standard, and so that people can follow them. So that's the main one of very important attribute. আমার তো মনে হয় ম্যানেজারের কাজটা অনেক ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, কারণ আমরা তো সবাই একইভাবে লিডার হতে চাই। হি ইজ দ্য ওয়ান হু ইজ রানিং থিংস। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট ম্যানেজ করা এটা মানে খুবই মানে স্ট্রাকচার্ড, অ্যান্ড আমরা যেসব সেক্টরে আছি আর কি, রাইট, হ্যাজ টু বি ভেরি প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড ডেটা ড্রিভেন, রাইট। আর ম্যানেজমেন্ট ইনভলভস টেকিং দ্য problem statement, taking the mane objectives set forth by the leadership and breaking it down into mane consumable parts, mane bite-sized parts, right? Ar shei sathe alignment ta toiri kora upwards, downwards and across teams, right? সবার buy-in টা নেওয়া, এটাকে প্রসেসের মধ্যে নিয়ে আসা এবং প্রতিনিয়ত moving the ball forward, right? So আমরা মানে একটা যে কোনো প্রবলেম সলভ করতে we try to apply a RACI metrics, right? I'm sure everybody has been familiar with it, responsible, accountable, consulted and informed. তো সেইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা, so this gives us a bit of flexibility in how we approach problem solving. আমাদের ট্রেডিশনাল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থেকে বের হয়ে এসে একটা মানে প্রজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে অর প্রবলেম সলভিং অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে সহায়তা করে, রাইট? সো যেখানে আমরা একজনকে অ্যাকাউন্টেবল রাখতে পারি, বাট ডে টু ডে ম্যানেজমেন্টটা আমরা অন্য আরেকজনকে রেসপন্সিবল করতে পারি হু ইজ মোর জুনিয়র, রাইট? অ্যান্ড দ্যাট গিভস আস দ্য ফ্লেক্সিবিলিটি। সেটা আমাদের অর্গানাইজেশনাল প্রসেসকে স্টেল হয়ে যাওয়া থেকে আর কি মানে বিরত করতে সহায়তা করে, রাইট? সো আই থিঙ্ক এই ম্যানেজমেন্ট স্কিলটা ইজ ভেরি ভেরি হার্ড টু ডেভেলপ, আমি বলবো, মানে বাংলাদেশে স্টার্টআপ সেক্টর, স্টার্টআপ অ্যান্ড টেকনোলজি সেক্টরের ক্ষেত্রে, রাইট? ট্রেডিশনাল ম্যানেজমেন্টের জন্য যে ধরনের ট্রেনিং, ডেভেলপমেন্ট, গ্রুমিংটা হয়, ওটা অনেক ক্ষেত্রেই কিন্তু মানে ফাস্ট মুভিং সেক্টরসগুলোতে ওই অর্থে প্রযোজ্য হয় না। মানে একজন ট্রেডিশনাল বিবিএ প্রোগ্রাম বা এমবিএ প্রোগ্রাম থেকে যারা এসছে, obviously there are exceptions, but অনেক ক্ষেত্রে they're not perhaps best suited to a organizational metrics. তো এই স্কিল সেটটা ডেভেলপ করা আর ওইটা বিল্ড করা is a very challenging task. সো আমার কাছে মনে হয় যে একজন সাকসেসফুল লিডারকে মানে কেউ যদি এরকম হয় যে সে
বেটার অ্যাট লিডিং, দেন তার মানে ম্যানেজমেন্ট কেপাবিলিটি আসলে গ্রো করা দরকার। আবার কেউ যদি খুব ভালো ম্যানেজার হয় তখন তার লিডারশিপ ক্যাপাবিলিটি গ্রো করা দরকার। লিডারশিপ ছাড়া ম্যানেজমেন্ট বিকামস ডিফিকাল্ট, ম্যানেজমেন্ট ছাড়া লিডিং বিকামস ডিফিকাল্ট। সো আমার কাছে যেটা ইয়ে হয় যে সাপোজ আমি একটা গোল অ্যাচিভ করতে চাই, তো তাহলে এই গোলটাকে প্রপারলি ব্রেকডাউন করা, প্রপারলি যে আমি ওই ডেডলাইনটা অ্যাচিভ করতে চাই, এই জিনিসটা অ্যাচিভ করতে চাই, এটাকে সো এটার জন্য যে টোটাল জিনিসটাকে ম্যানেজ করতে হবে। এবং এই ম্যানেজ করার সময় যখন একটা পার্সন কেয়ার করবে, একটা পার্সন তার টিম মেম্বারদের জন্য কেয়ার করবে, টিম মেম্বারদেরকে কোচ করবে, দ্যাট উড বি দ্য লিডারশিপ পার্ট। এবং এই লিডারশিপ পার্ট ছাড়া সে যখন কাউকে বলবে যে তুমি এই কাজটা করো, তখন কিন্তু সেই কাজটা করতে মোটিভেটেড ফিল করবে না। আবার যদি একটা গোল না থাকে এবং সেই গোলটাকে যদি প্রপারলি ব্রেকডাউন করে গোলটা অ্যাচিভ করার জন্য না হয়, তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার ফলোয়াররা দেখবে যে আচ্ছা ঠিক আছে, এই লিডার তো খুব ভালো কোচিং করতেছে, কিন্তু মানে আই ডু নট প্রোগ্রেস, হ্যাঁ, বিকজ আমরা তো টুগেদার উই আর নট অ্যাচিভিং সামথিং। তো এই জিনিসটা সবচেয়ে সুন্দরভাবে আমি দেখছি যে সম্ভবত একটা বই হাউ টু বিকাম গ্রেট বস, হ্যাঁ, ওই বইটাতে ইয়ে করছে যে লিডারশিপের কয়েকটা ভাগ করে দিছে খুব সুন্দরভাবে। আমি ভাগগুলো ভুলে গেছি আর কি, কিন্তু খুব সুন্দরভাবে লিডারশিপের কিছু ভাগ করে দিছে, ম্যানেজারদের কিছু ভাগ করে দিয়েছে, যে বোথ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর কি, একটা ছাড়া আরেকটা খুব ভালোভাবে ইয়া করা যায় না। সো ম্যানেজমেন্টের মধ্যে ওই জিনিসগুলো যে সাপোজ আমি এটাকে কীভাবে করে ব্রেকডাউন করতেছি, আমি কীভাবে করে এনশিওর করতেছি যে অ্যাচিভ করতেছি, আমি কীভাবে করে ফলো আপ করতেছি, আমি কীভাবে করে ডেলিগেট করতেছি, ডেলিগেশনের সাথে আমি অ্যাবডিকেট করতেছি না, আমি র্যাদার ডেলিগেশনের সাথে সাপোর্ট প্রোভাইড করতেছি, হাউ ক্যান আই হেল্প। সো এই টোটাল জিনিসটা মিলে আসলে একটা কম্বিনেশন আর কি। অফকোর্স সাম অফ দ্য পিপল আর বেটার ম্যানেজার দেন লিডার্স, সাম অফ দ্য পিপল আর বেটার লিডার্স দেন ম্যানেজার্স। আন্ডারস্ট্যান্ডিং যে কোন জায়গাটাতে আসলে আমার উইকনেস আছে সেই জায়গাটাকে গ্রো করা। সাপোজ লিডারের যে লিডার থাকবে তারও আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা আমার সাথে সাপোজ যে লিডার আছে সেই লিডারের কোন জায়গাটাতে আসলে গ্যাপ হচ্ছে। সো এটার খুব সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক আর কি অ্যাভেলেবল আছে। অন টপ অফ মাই হেড আমার মনে নাই আর কি আইটেমগুলো, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রেসপেক্ট বোথ দ্য কেপাবিলিটিস। একটা ছাড়া আরেকটা আবার মানে আমার যেমন উইকনেস আছে, মানে আই এম নট গুড অ্যাট ম্যানেজিং, বাট আই এম ট্রাইং টু ইমপ্রুভ। সো ওটা আর কি যে বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য বেস্ট ডেলিভারি আর কি, আই থিঙ্ক। তো এখানে মানে একটা কথা আমার খুব মনে পড়ে গেল, মানে রাইসুল ভাই যেটা বললেন ওইটাই ওয়ান্টেড টু টাচ অন, মানে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যান অনলি অ্যাসপায়ার টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, রাইট? কোনো লিডার্স আর অলসো গুড ম্যানেজার্স অ্যান্ড দ্যাট helps them build that credibility with the team, কারণ অন্যরা দেখে যে হ্যাঁ he's a good manager and he's a leader, I'm gonna be a good manager like him. আবার কোনো লিডার্সের অন্য স্ট্রেংথ হতে পারে, এটা হতে পারে তাদের ভিশন ও স্ট্র্যাটেজি, এটা হতে পারে তাদের এবিলিটি টু মেক দ্য রাইট ডিসিশনস ইন টার্মস অফ দ্য রিসোর্স অ্যালোকেশন টু ইচ জোন। তো আমার এই রাসুল ভাইয়ের কথা শুনতে জাস্ট মনে পড়ে গেল যে when I actually did sort of as close to a formal interview I may have had when I joined Pathao, তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে what is your management style? তো আমি I took a pause and remember and then answered যে recruit, empower, mentor and then abdicate. So when you said the word abdicate, so that's actually what I do. তো যখন আমি মানুষকে একটা সিটে বসাই, I try to give them some clear rails and expectations. মানে আমি যেমনভাবে দেখি যে লাইক ম্যানেজারদেরকে যে ম্যানেজ করে সে অ্যাকচুয়ালি লিডার। তো অবভিয়াসলি লিডারের ম্যানেজমেন্ট স্কিল থাকা লাগবে, এবং সাথে যেগুলো আমরা আলোচনা করলাম যে ইম্পাওয়ার করার ক্যাপাসিটি, মানুষজনকে হয়তো এক্সিলারেট করার ক্যাপাসিটি, যে তার লিমিটগুলো দেখানো। বাট আমরা যদি একটা ইউজুয়াল কোম্পানির কথা ভাবি যেখানে 20 থেকে 100 জন মানুষ আছে, আমরা ধরে নিলাম তারা
5টা থেকে 10টা ডিপার্টমেন্টে ডিভাইডেড। এখন ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বোঝাই যে এই যে টিমগুলোকে ডিভাইড করা, এই ইচ অ্যান্ড এভরি টিমের তো একজন ম্যানেজার থাকবে যে তার টিমকে ম্যানেজ করবে, আর এই ম্যানেজারদেরকে যে অ্যাকচুয়ালি ইম্পাওয়ার করবে, যে তাকে ভিশনটা দেখাবে, বা ফাহিম ভাই যেটা এক্সপ্লেন করলো যে তাকে একটা রেইলের মধ্যে রাখা, লাইক দ্যাট ইজ ইয়োর লিমিট, লাইক হোয়াট ইউ কুড ডু, হোয়াট ইউ কান্ট ডু অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ টু ডেলিভার, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা লিডারের জন্য সেট করা। ম্যানেজার অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফলো করবে তার লিডার তাকে যে বাউন্ডারিটা দিছে, লিডার তাকে যে প্যারামিটারের মধ্যে ডিফাইন করেছে। কারণ একটা কোম্পানি যখন অপারেট করবে, কোম্পানি প্রত্যেক দিন কেউ একজন করে এসে নতুন করে রুল সেট করতে পারবে না, যে কারণে লাইক সবাই লিডার হলে খুবই সমস্যা। এই ধরনের যদি কোম্পানি হয় যেখানে অনেক লিডার, তাহলে এটা খুবই প্রবলেমেটিক। কারণ এখানে তারা যদি তাদের বাউন্ডারি না জানে যে কে কোনটা করবে, কে কোনটাতে রুল সেট করতে পারে, তাহলে অনেক প্রবলেম তৈরি হবে। মানে কোম্পানিতে অলওয়েজ যে মাইক্রো ম্যানেজমেন্ট থাকতে হবে এমন না, অনেক সময় কোম্পানি অনেক স্ট্রাকচার ছাড়াও কোম্পানি চলে। বাট একটা ব্যাপার খুবই ইম্পর্ট্যান্ট কি, বিজনেসের ক্ষেত্রে আমরা এখন যে সময় বিজনেস করতেছি, যেই সেক্টরে করি না কেন, our ability to take risk is extremely important, and that can't define by a team member, that mostly can't define by a manager. They could come up with a plan, you could always evaluate the plan, but আমি কি করব না এটা তো একজনকে সেট করতে হবে। Someone needs to have the capacity to take some risk, to define something, এবং বাকি ম্যানেজারদেরকে ওই প্যারামিটারের মধ্যে নিয়ে আসা। তো যখন আমরা এই আলোচনাটা করি যে আমরা ম্যানেজারদেরকে আমরা ইম্পাওয়ার করতেছি, এখানে আমার মনে হয় যে পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কাজ অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ অন্টারপ্রেনার, মানুষজনকে ইম্পাওয়ার করা। আপনারা দুইজন অলরেডি এটাকে ডিফাইন করলেন, তো ইম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা একটু কথা বলবো। যেহেতু আজকে আমরা কথা বলতেছি অ্যাকচুয়ালি পিপল ম্যানেজমেন্ট নিয়ে, পিপল ম্যানেজমেন্টের মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো ইম্পাওয়ারমেন্ট। ফাইন ভাই? So, আমার দিক থেকে the approach that I take is I rarely say no, but I ask a lot of questions, right? এটাকে ওই সক্রেটিক মেথড বলে, মানে ইটস লাইক আ লয়ার, তুমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ, যাকে প্রশ্ন করছি তার মনে হবে যে আমি এটা বন্ধ করে দিতে যাচ্ছি, মানে আমি এটা ওপোজ করছি, রাইট? জাস্ট কিপ আস্কিং জাস্ট why এটা 4বার অ্যান্সার করলে দেন, মানে জিজ্ঞেস করলে দেন দে গেট টু দ্য রিয়েল অ্যান্সার। তো আমাকে যে মানে যে জিনিসগুলো প্রপোজ করে, আনলেস ইট ডাইরেক্টলি মানে কন্ট্রাডিক্টস আমি যেটা ভিশন হিসাবে সবার সামনে উপস্থাপন করেছি, অথবা যে প্যারামিটার্সগুলো সেট করেছি, which in today's age is basically, okay, you have to be profitable, you have to generate X amount of cash flow, that's it, right? So আমার রেলসগুলো কিন্তু ওরকম সিম্পল, ইটস নট তোমার এতগুলো ইউজার অ্যাকোয়ার করেছো, তোমার কস্ট পার অ্যাকুইজিশন এত ডিটেইলও না, ইটস ভেরি ভেরি বেসিক। আমি ফ্রম আ ফাইন্যান্স ওয়ার্ল্ড, আমি মানে আপনারা আমার থেকে প্রবলি টেক আরও অনেক বেশি বুঝেন। আমি মানে লাইক খুব স্টুপিড বেসিক প্রশ্নগুলো আর কি করি, রাইট? যে এই জিনিসটা কতদিন পরে আমাকে পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করবে, রাইট? এর বাইরে I take that approach of asking a lot of questions, a lot of annoying questions, a lot of basic questions, and what I found যে কোনো একজন ডেটা সায়েন্টিস্ট অথবা কোনো একজন ইঞ্জিনিয়ার যদি আমাকে সোজা বাংলায় বা সোজা ইংরেজিতে জিনিসটা বোঝাতে না পারে, তাহলে সে হয়তো ব্যাপারে এতটা ক্লিয়ার না, রাইট? সো মানে এটাই কিন্তু আমি মানে দ্যাটস হাউ আই অ্যাপ্রোচ দিস এম্পাওয়ারমেন্ট। আর আমাদের মধ্যে একটা জোক আছে যে আমাদের পাঠাওয়ের মধ্যে মানুষ কি নতুন প্রোডাক্ট কাজ করছে এটা সম্বন্ধে বাইরের কেউ জানে না, আর পাঠাওয়ের সে টেকনোলজি টিমের মধ্যে নতুন প্রোডাক্ট নিয়ে কে কি কাজ করছে সেটা আমি জানি না, আর মানে আমাদের সিটিও বা হেড অফ প্রোডাক্ট যারা আছে তো তাদের টিম মেম্বাররা মানে নতুন কি ধরনের প্রজেক্টস নিয়ে কাজ করছে তারা হয়তো জানে না, রাইট? সো বিয়ন্ড আমাদের যে কোর স্ট্র্যাটেজির সাথে লাইন আপ করার যে প্রোডাক্টস অ্যান্ড প্রায়োরিটিসগুলো আছে, ওটার বাইরে if people have capacity, time or resources, then they're encouraged to work on new things, right? তো আমরা প্রায়ই হঠাৎ আবিষ্কার করি, মানে আবিষ্কার করবো না, হয়তো আমি বা অন্য সিনিয়র কেউ হয়তো জানো যে না এই টুলটা, এই ফিচারটা অলরেডি কেউ ডেভেলপ করে ফেলেছে, এটা আমাদের আছে, রাইট? মানে দ্যাটস দি অ্যাডভান্টেজ অফ হ্যাভিং sort of a multifaceted, multi-product, multi-geography operation, right? So আমরা ধরেন নেপালে অপারেট করি, সেই কারণে হয়তো কোনো একটা ফিচার ডেভেলপ করা হয়েছিল যেটা হয়তো আমাদের ঢাকা টিম খুব রিসেন্টলি এটা আবিষ্কার করলো, ওটা তো ইউজ করা যায়, রাইট? সো এই ফ্লেক্সিবিলিটি, ওই লেভেলের এম্পাওয়ারমেন্টটা আছে টু টিমস টু বিল্ড ফিচার্স
and utilize their resources to do all of that. So ওই flexibility is what means what empowered means to us at least at Pathao. রাইসুল ভাই এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে মানে অলরেডি তো ফাহিম ভাই আহমেদ ভাই কাভার করে ফেলছেন আর কি, যে এম্পাওয়ারমেন্ট বলতে কি মিন করে এবং কি কারণে দরকার। আমার জাস্ট একটা জিনিসই হয়েছে, সাপোজ পিপলের ওনারশিপটা তৈরি হয় আসলে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে আর কি। হ্যাঁ, সো আমাদের দেখা যাচ্ছে মানে পিপলকে আর কি অনেক ফ্রিডম দেওয়ার চেষ্টা করি এবং দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস টু অ্যাট্রাক্ট লিডার্স আর কি। ফর এক্সাম্পল আমাদের অফিসে এরকম আছে যে কোনো লিডার হয়তো বা বলতেছে যে সবাইকেই অফিসে আসতে হবে, কোনো ফ্লেক্সিবিলিটি নাই। আবার কোনো লিডার হয়তো বা বলতেছে যে আচ্ছা ঠিক আছে 2 দিন যদি অফিসে না আসো তাহলে কোনো সমস্যা নেই, হ্যাঁ 2 দিন ওয়ার্ক ফ্রম হোমও করা যাবে। মানে সো এই লেভেলের আর কি এম্পাওয়ারমেন্টটা হয়, এই লেভেলের ফ্রিডমটা হয় যে সাপোজ তো এখন এই জিনিসটার চ্যালেঞ্জও আছে যে সাপোজ অর্গানাইজেশনের কালচার এবং এক্সপেকটেশন ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জিং হয়। তো আমাদের অর্গানাইজেশনের ফিলোসফিটা হতেছে যে মানে দেয়ার আর মেনি গ্রেট থিংস, মেনি গ্রেট ওয়েজ টু মেক সেম থিং হ্যাপেন অর মেক থিংস মানে অ্যাচিভ, ইভেন বেটার থিংস ক্যান বি অ্যাচিভড। So empower people and let people take decisions. So আমি অ্যাজ এ লিডার বা আমাদের যারা অন্যান্য লিডারও আছে, যে আমরা যেটা করি যে আমরা আলোচনা করি, আমরা আমাদের পার্সপেক্টিভটা শেয়ার করি, বাট দেন আলটিমেটলি দ্য লিডার ডিসাইডস হোয়াট হি ওয়ান্টস টু ডু, এবং উই কাইন্ড অফ নেভার ফোর্স যে না এটা করা যাবে না বা এটা করা যাবে। আমরা কিছুটা ক্যালিব্রেশন করার চেষ্টা করি, বিকজ মাল্টিপল টিমের মধ্যে যদি খুব বেশি ডিসপ্যারিটি থাকে তখন আবার চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু ওই জায়গাটাতে আমরা খুব কেয়ারফুল থাকার চেষ্টা করি যাতে আমরা কারো উপরে কোনো কিছু আর কি চাপায় না দিই আর কি। তো ফাহিম ভাই যেটা বললেন যে রেইলস আর কি, রেইলস আর ভেরি ভেরি হেল্পফুল, যে যাতে সে ঠিক মতন আর কি সে জানে যে আমি এই বাউন্ডারির মধ্যে থেকে এই জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করব। তো প্রপারলি রেইলস ডিফাইন করতে পারাটা একটা বিগ ক্যাপাবিলিটি আর কি। সো ওই জায়গাটাতে দেখা যায় যে অনেক সময় উই স্ট্রাগল আর কি। হ্যাঁ, তো ওই জায়গাটাতে অনেক সময় আর কি প্রপার রেলস করা যায় না। তো সেই সময় আর কি এম্পাওয়ারমেন্টে ডিসকাশনে ওই ব্যাপারগুলো চলে আসে। হ্যাঁ, তো যেই কারণে আসলে আমি ওই যে ডেলিগেশন অ্যাপ্লিকেশনের ব্যাপারটা বলছি যে ওয়েন ইউ ক্যান ক্লিয়ারলি ডিফাইন দ্য রেলস দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাবডিকেট। বাট যখন আপনি ধরেন রেলস প্রপারলি ডিফাইন করতে পারতেছেন না, তখন আপনি পিরিয়ডিক্যালি চেক করেন যে আচ্ছা হাউ আর থিংস গোয়িং, ঠিক আছে, অ্যান্ড দেন প্রবাবলি ইউ অ্যাড সাম যে আচ্ছা এই জায়গাটাতে এইটার এই প্রবলেমটা আছে, হাউ ডু ইউ সি ইট। হ্যাঁ, সো ভাই যেটা বললেন যে ওয়াই, আস্কিং ওয়াই সেভারাল টাইমস আর কি। সো ওইটার মাধ্যমে কিছু আর কি গাইডিং প্রিন্সিপাল চলে আসে, যেটার মাধ্যমে পোটেনশিয়ালি এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা আর কি আসে। রাইসুল ভাই যেটা পয়েন্ট বলতেছে যে এম্পাওয়ারমেন্ট অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ইন টার্মস অফ গ্রোথ, এবং বাকি জায়গাতে লাইক আমি এমনভাবে দেখার চেষ্টা করি যে আপনার কোম্পানিতে হয়তো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট ছিল না, লেটস অ্যাজিউম যে আপনার হলো ডিজাইন ডিপার্টমেন্ট ছিল না, তো ডিজাইন ডিপার্টমেন্ট তৈরি করা হবে। এখানে আপনি এখন কাউকে হায়ার করলেন, অথবা আপনার এক্সিস্টিং কোনো একটা রিসোর্স থেকে আপনি তাকে প্রমোট করলেন যে সে এখন থেকে কাজ করবে ডিজাইন টিমে। আপনি এখানে তাকে একটা প্যারামিটার সেট করলেন যেটা লিডারের একটা ভূমিকা, এবং আপনি তাকে তার রোলটা ডিফাইন করে দিলেন যে সে কী করতে পারে। এরপরে আপনি তাকে কতটুকু ফ্রিডম দিবেন, এইটা অ্যাকচুয়ালি এম্পাওয়ারমেন্টের ব্যাপার। আমি এম্পাওয়ারমেন্টকে যেমনভাবে দেখি যে কাউকে আমি একটা সুযোগ দিলাম, কাউকে আমি একটা জিনিস ডিফাইন করে দিলাম তার কি করতে হবে, কিভাবে করতে হবে। এরপরে সে যখন এটা করা শুরু করবে, সে যখন এটাতে মিস্টেক করবে, এটা আমি কিভাবে পারসিভ করি, একটা অর্গানাইজেশন মিস্টেককে কেমনভাবে ইমব্রেস করে এবং সেটাকে কিভাবে ডেলিগেট করার চেষ্টা করে, এটা হলো এম্পাওয়ারমেন্ট। অনেক ক্ষেত্রে আমি কমন যে প্রবণতাগুলো দেখি আমাদের ফাউন্ডার্সদের মধ্যে, যে আমরা কাউকে একটা সুযোগ দিলাম, সেটা আপনি কাউকে ম্যানেজার বানাতে পারেন, কাউকে দিয়ে একটা নতুন ডিপার্টমেন্ট শুরু করতে পারেন, কিন্তু সে যখন মিস্টেক করতেছে, মিস্টেকটাকে
আমরা মানে ওন করার চেষ্টা করি না। কারণ আমি যখন একজনকে ম্যানেজার বানানো হয়েছে, যখন তাকে একটা ডিপার্টমেন্ট রান করতে দেওয়া হয়েছে, সে যখন মিস্টেকটা করবে, এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ এ অর্গানাইজেশন ওন করতে পারতে হবে। আমরা যদি মিস্টেকটাকে তার উপরে চাপাই দেওয়ার চেষ্টা করি, তাহলে এই মানুষটা পরে আর মিস্টেক করার সাহস পাবে না। এটা এম্পাওয়ারমেন্টের রাইট ওয়ে না। মানে আমি যখন কাউকে লিডার বানানোর চেষ্টা করব, আমি যখন কাউকে ম্যানেজার বানানোর চেষ্টা করব, সে যখন মিস্টেকটা করবে, এইটা আমার ওন করার চেষ্টা করতে হবে, তার উপরে এটা চাপাই দেওয়ার চেষ্টা না। এটা কমন মিস্টেক এমনভাবে হয় যে আমরা একজন মানুষকে নিয়ে আসলাম, একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম, তাকে একটা টাইম পর্যন্ত চলতে দিলাম, এরপর আমি এটা ইভ্যালুয়েট করলাম, ইভ্যালুয়েট করে দেখলাম সে অনেকগুলো মিস্টেক করছে। তারপরে তাকে এমন ভয় দেখালাম, এমন রকমভাবে মিটিং টিটিং করে এমন নাম্বার নিয়ে আসলাম, সে জীবনে আর কোনো দিন আর যেটাই করুক না কেন কোনো কিছু নিয়ে রিস্ক দিবে না। কারণ সে একটা ব্যাপার অলরেডি বুঝে ফেলছে যে এই প্যারামিটার যদি সে ম্যাচ না করতে পারে, তাকে যে বাউন্ডারি দেওয়া হয়েছে সেটার বাইরে সে যদি না মানে ঠিকভাবে ধরে না রাখতে পারে, তাকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এই এম্পাওয়ারমেন্টটা হয়ে যাবে একটু রং এম্পাওয়ারমেন্ট। সে এত ভয় পাবে, সে এরপরে যাই করবে অতিরিক্ত হলো ম্যাক্রো ম্যানেজড হওয়ার চেষ্টা করবে, সে মানুষকে বারবার জিজ্ঞাসা করবে। তো এম্পাওয়ারমেন্টের এটা হলো একটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ভূমিকা আমাদের ফাউন্ডারদের জন্য, যে আমরা যখন কাউকে দায়িত্ব দিব, তাকে আইদার আমি প্যারামিটারটা ক্লিয়ারলি বোঝাবো, অথবা সে যে মিস্টেকটা করবে এটাকে আমার প্রপারলি হ্যান্ডেল করতে পারতে হবে। যেটা নিয়ে আমরা এর পরের টপিকটাতে যাব। আমাদের পরের টপিকটাই হলো ডেলিগেশন, মানে এম্পাওয়ারমেন্টের সাথে যেটা খুবই ক্লোজলি রিলেটেড। আমরা হয়তো একটা ছোট্ট একটা ব্রেক দিই, তারপর অ্যাকচুয়ালি আবার এই আলোচনাটাতে আসি। আমরা এখন আলোচনা অ্যাকচুয়ালি করব কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে। লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এনি রেগুলার টিম, সেটা আমরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বললাম, ম্যানেজার এবং লিডারের রোল নিয়ে কথা বললাম, বাট একটা কোম্পানি অপারেট করতে গেলে যেটা হয় যে হিউম্যান কনফ্লিক্টও তৈরি হয়, পিপল ম্যানেজমেন্টের যেটা ইম্পর্টেন্ট পার্ট। আমি এখানে আমাদের অ্যাকচুয়ালি তিনজন গেস্টের মধ্যে থেকে জানতে চাবো, তারা যদি আমাদের কনফ্লিক্ট ম্যানেজমেন্টের দু একটা উদাহরণ দিতে পারে এবং কীভাবে সে অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল করছে এটা একটু বলতে পারে, তাহলে অ্যাকচুয়ালি হয়তো আমাদের অডিয়েন্সের জন্য একটু রিলেট করা ইজিয়ার হবে। আপনারা যে কেউ শুরু করতে পারেন, যে চান। So আমরা মানে if there isn't any conflict, we try to create conflict and we try to create conflict early on. বিশেষ করে যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করি, তখনই ওই ঝগড়াঝাটি মারামারি করাটার একেবারে মোক্ষম সময়, রাইট? বিকজ মাঝে মাঝে ইনফ্যাক্ট আই ওয়ান্ডার মানে সবাইকে খুব ইজিলি এগ্রি করে দিল, তো আমি কোনো মিটিংয়ে প্রথমে কথা বলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, রাইট? কারণ আমি যদি একটা কিছু বলে দিই, তাহলে that gets accepted as the something that's handed down, right? একে তো মানে I'm the CEO, তারপরে I'm a bit older than everybody else, তাহলে তো হয়েছে, right? So সেজন্য we try to get people in the frame of mind যেখানে they challenge each other, right? তো আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে most people are quite young and even the department leaders, তারা most of them are in their early 30s. আরেকটা অ্যাডভান্টেজ হলো যে most of them have been with the organization for at least 3 or 4 years. So সবাইকে চেনে, বন্ধু, and you know, like দিনের শেষে they'll have some coffee together or hang out together, right? So ওই personal level এ trustটা আছে. So they know যে if there is a conflict, then it's the work and it's not personal, right? তো সেজন্য ওইখানে আমরা যতদূর সম্ভব প্রথম দিকে আর কি মানে ওই কনফ্লিক্টগুলোকে সারফেসে আনার চেষ্টা করি, যাতে করে একটা অ্যালাইনমেন্টে আসা যায়। আরেকটা জিনিস আমরা খুব মানে অর্গানাইজেশন ওয়াইড প্রপগেট করার চেষ্টা করি, এটা হলো র্যাডিক্যাল ক্যান্ডার, রাইট? মানে খুব ডাইরেক্টলি কথাটা বলবা, আর কেউ যদি ভুল করে, মানে আমি কনসিয়াসলি একটা জিনিস চেষ্টা করি যে অ্যাকনলেজ করতে যে আমি এই জায়গায় ভুল করেছি, রাইট? যাতে করে অন্যান্য সিনিয়র লিডাররাও যাতে সবার সামনে আর কি অ্যাকনলেজ করতে পারে যে না, আমি ওইটা ভুল করেছি, রাইট? দ্য ওয়ার্স্ট থিং আই ফাইন্ড ইজ যে একটা জিনিসের উত্তর পেতে আমাদের অনেক কয়টা প্রশ্ন করতে হলো, and then it turns out that someone made a mistake, right? So okay, so why don't we just admit it up front? তো সেই জন্য মানে কনফ্লিক্ট I think is a positive. আমি ইনফ্যাক্ট মাঝে মাঝে চিন্তা করি যে আমাদেরকে যথেষ্ট কনফ্লিক্ট হচ্ছে নাকি early on. So that's a little bit of a different approach আমরা যেটা এমবডি করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে ফাহিম ভাই হ্যাজ কাভার্ড এভরিথিং। কনফ্লিক্টস আর ভেরি হেলদি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট যে 5 ডিসফাংশনস অফ এ টিম, ওই জায়গাটাতে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদি বলি যে 5 ডিসফাংশনসে মেইনলি যেই জিনিসটা বলার চেষ্টা করছে যে লেট দেয়ার বি কনফ্লিক্ট, লেট দেয়ার বি ডিসএগ্রিমেন্ট, লেট দেয়ার বি ডিসকাশন, বিকজ অ্যান্ড
যখন ট্রাস্ট থাকতেছে তখন এই ডিসকাশনটাকে খুব সহজে এমব্রেস করা যায় আর কি। বিকজ সাপোজ কি হয় যে আমরা আমাদের বাবা মার সাথে ফাইট করি, চিল্লাচিল্লি করি, রাগারাগি করি, কেন? বিকজ আই ট্রাস্ট যে আমার মা তো আমাকে ছেড়ে যাবে না, হ্যাঁ, আমি তো আমার মাকে ছেড়ে যাব না। সো এই ট্রাস্টটা বিল্ড আপ করা যাতে কনফ্লিক্টটা হয়। এখন অনেক সময় যেটা হয় যে সাপোজ কনফ্লিক্ট পিপল পার্সোনালি নিয়ে নিতেছে, তো এই জায়গাগুলোতে যেমন আমরা যেটা দেখি যে বড় অর্গানাইজেশনগুলোতে সাপোজ গুগল বা এইসব জায়গাতে মানে দে ওয়ান্ট টু সে যে এই কনফ্লিক্টটা নিয়ে ইউ গাইজ ডিসকাস ইট আউট, হ্যাঁ, তোমরা নিজেরা কথা বলে নাও। কেউ একজন কারো ব্যাপারে কমপ্লেন করতেছে আমার ম্যানেজার এরকম, ঠিক আছে, ম্যানেজারের সাথে তুমি বসো, হ্যাভ ডিনার টুগেদার উইথ হিম, হ্যাভ লাঞ্চ টুগেদার উইথ হিম, ডিসকাস, রিসর্ট ইট আউট আর কি। আমারও এরকম হয় যে লিডারশিপ টিমে কখনো হয়তো বা কনফ্লিক্ট হচ্ছে, আমি মানে বিকজ আমি যদি বাইরে থেকে ইন্টারভেন করি তখন কিন্তু ইট স্টার্টস গেটিং ব্যাকবাইটিং, হ্যাঁ, রাদার যদি যে আচ্ছা ঠিক আছে ডিসকাস ইট আউট, নিজেরা এটা আলোচনা করো এবং আপডেট করো যে হ্যাজ ইট বিন রিজলভড আর কি, হ্যাঁ। এবং এই জায়গাগুলোতে সিনিয়রকে মোর রোল প্লে করতে হয় দেন জুনিয়র, যে আচ্ছা ঠিক আছে আমাদের একটু হচ্ছে। আর যদি দুজন একই লেভেলের হয় তখন ওটা আর কি যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রিজর্ট ইট আউট আর কি, যে পার্সোনাল যাতে না হয় আর কি। হেলদি কনফ্লিক্টস আর ভেরি ইম্পর্ট্যান্ট, বাট পলিটিক্সের দিকে যেতে থাকলে দেন ইট নিডস টু বি স্টপড। হ্যাঁ, এক্সাম্পল আছে, মানে আমি নাকিতে আমরা একটা কথা বলতাম গ্যাঞ্জাম। সো যখনই কোনো কনফ্লিক্ট লাগতো ইন্টার ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের মধ্যে, সো এটা হচ্ছে যে গ্যাঞ্জাম লাগছে আজকে। সো খাবারটা আমাদের লাঞ্চের সময় আমরা একসাথে সব টপ ম্যানেজমেন্ট একসাথে লাঞ্চ করাটা একদম নিয়ম ছিল। সো বলতাম যে আজকে কয়টা গ্যাঞ্জাম লাগছে, সো গ্যাঞ্জাম কি সলভ হয়েছে? না, হয় নাই। দেন জাস্ট আমাদের একটা সিম্পল ফর্মুলা ছিল, তোমরা দুইজনের মধ্যে মেল করেসপন্ডেন্স শুরু করো, মুখে কথা বলবো না। সো রাইট ইট আউট, দুজনকে লেখো, লেখার পরে এরপর যদি সলভ না হয় দেন someone from the team or leadership team will intervene and sort it out. And যারা যখন মেল লিখতো, মেল লেখার পরে যেটা হতো যে তখন দেখা যেত যে কনফ্লিক্টের আসলে রিজনই নাই, ইট ওয়াজ মোর অফ আ কমিউনিকেশন and misunderstanding, communication gap. সো ওই জায়গাটাকে আমরা মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এই জায়গাটাতে একটা খুব ভালো কথা বলছেন, আপনি বলার পরে মনে পড়লো, সেটা হলো গিয়েছে যে রাইটিং, হ্যাঁ। সো রাইটিংয়ের যে দ্য গ্রেট সিইও উইদিন, এই বইটাতে রাইটিংয়ের একটা খুব সুন্দর আছে যে ল্যাডার অফ ইনফারেন্স, হ্যাঁ, যে আমরা কোনো একটা ঘটনা দেখি যে আচ্ছা আমি একটা ইমেল পাঠালাম, সে অ্যান্সার করলো না, সে আমাকে ইগনোর করে, ও খুব নিজেকে খুব ওস্তাদ মনে করছে, ঠিক আছে। সো এই যে আমি একটা ইমেল করছি, সে অ্যান্সার করে নাই, এবং এটা থেকে আমি মনে করতেছি যে ও তো আমার ইগনোর করে এবং ও নিজেকে খুব ওস্তাদ মনে করে, ওর একটু হাই ইগো আছে, হ্যাঁ। সো আমি কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি তার একটা মাইন্ডসেট, যেটা কিন্তু আসলে ঘটনাটার সাথে কোনো রিলেশনশিপ নাই, হয়তো বা ইমেলটা সে করে নাই বিকজ ইমেলটা স্প্যামে চলে গেছে। সো ওই জায়গাটাতে গ্রেট সিইও উইদিন, ওই বইটাতে ওই জিনিসটা আসছে যে কী নিয়ে কনফ্লিক্ট হচ্ছে দেখো, যখন এই যে পার্সোনাল লেভেলে এবং পারসিভ হয়ে যাচ্ছে, কী নিয়ে কনফ্লিক্ট হচ্ছে দেখো, তারপরে এটার একটা খুব সুন্দর ফরম্যাট দিছে। ফরম্যাটটা হচ্ছে এরকম যে সাপোজ প্রথমে বলো যে কোন জিনিসগুলো তার পছন্দ করো, তারপরে হলো গিয়েছে কি ঘটনা ঘটছে এবং সেটা থেকে তোমার কি মনে হচ্ছে, টোটাল জিনিসটা লেখো। তো তারপরে এই জিনিসটা সাপোজ কমিউনিকেট করো। তো তখন আরেকজন যে না মানে ইউ আর গেটিং ইট অল রং, আমি কিন্তু আদারওয়াইজ কি হতেছে যে আমি সাপোজ আমার বসকে যা বলতেছি যে ও কিন্তু খুব ইগো দেখায়, হ্যাঁ। সো এই যে এই মানে ল্যাডার অফ ইনফারেন্স, এবং এই জিনিসটা মাল্টিপল জায়গাতে আসছে, কোচিংয়ে ওই জিনিসটা আসছে যে আমি কারো ব্যাপারে পারসিভ করে দিতেছি কোনো একটা ঘটনার জন্য। সো এই টোটাল জিনিসটা বোঝা এবং সেই অনুযায়ী লেখা আর কি। তো লেখার ঘটনাটা থেকে এই জিনিসটা আর কি মনে করি। মানে কনফ্লিক্টের অ্যাকচুয়ালি মানে শুরুটা মেইনলি হয় অলওয়েজ কমিউনিকেশনের কারণে। যে কোনো লাগে এটা গুড অ্যাপ্রোচ আমাদের ক্ষেত্রে যে মানুষকে লিখতে বলতে হবে, তাহলে হয়তো অনেক কিছু মানে লেখার প্লাস এবং মাইনাস দিক আছে। অনেক ক্ষেত্রেই ইংলিশের ক্যাপাসিটির উপরে মানুষজন যেভাবে লেখে, এটা ডাজন্ট শো এ লট অফ ইমপ্যাথি। আমরা যেমন ইংলিশ লিখি তাতে এটা ইমোশন বোঝায় না, যে কারণে অনেক কিছু টু ডাইরেক্ট হয়ে যায়। মানে রিটেন কমিউনিকেশনের বাংলাদেশের মানুষজনের একটা কমন প্রবলেম যে ইমোশন বোঝা যায় না।
ভালো ব্যাপার হলো যে লিখতে গেলে মানুষজন মোর ক্যালকুলেটিভ হয়। তো তখন হয়তো মানে একদম ইম্পর্টেন্ট কথাই শুধু আসে, কথা বলতে গেলে যেটা হয়তো এক্সেলারেট করে। মানে কমিউনিকেশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা সবচেয়ে ফাস্ট অ্যাপ্রোচ। সেকেন্ড, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যেই মানুষজনগুলো সারাদিন একসাথে বসে কাজ করে তাদের অনেক বিষয়ে একজন আরেকজনের প্রিফারেন্স থাকবে, কিছু ইস্যু তৈরি হবেই। মানে প্রত্যেকটা টিম মেম্বার বা যারা ক্লোজলি কাজ করে তাদের যে বেস্ট ফ্রেন্ড হতে হবে এটা সম্ভব না, বাট তাদের একজন আরেকজন পার্সনকে হিউম্যান হিসেবে অ্যাকসেপ্ট করার একটা প্রবণতা থাকাটা খুবই জরুরি, যেটা হয়তো টিম পারফর্ম করতে গেলে ইম্পর্ট্যান্ট। মানে একজন যদি আরেকজনকে অনেক ভালো ফ্রেন্ড না ভাবুক, বাট যার সাথে কাজ করতেছে যে ম্যানেজার, তার সাথে ইজিলি যে কোনো টপিক নিয়ে ডিসকাস না করতে পারে, তাহলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হার্ডার। এবং অর্গানাইজেশন যখন বড় হতে থাকে এই প্রবলেমগুলো তখন আরও বেশি শুরু হয়। অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, আরেকটা ইম্পর্ট্যান্ট রোল হলো নন বায়াসড হওয়া, যেটা লাইক এম্পাওয়ারমেন্টের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা অনেক সময় উই টেক রিস্ক অন সাম পিপল। আমরা কোনো একজন ম্যানেজারকে হয়তো এমন একটা কোনো রোলে দেই যেটা হয়তো সে এর আগে করে নাই। মানে এটার আমি সবচেয়ে গ্রেটেস্ট এক্সাম্পল দেখছি আহমেদকে। আহমেদ যে কাকে কোন পারপাসে হায়ার করে কোন ডিপার্টমেন্টে বসাইছে, মানে হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, আমরা মানে সেম ব্যাচ, আমরা অনেক দিনের লং টাইম ফ্রেন্ড। এটা ওর একটা প্রবণতা, তার মানে হি ইজ টেকিং অলওয়েজ এ লট অফ রিস্ক। ও কারো সিভি পাইছে মার্কেটিংয়ের জন্য, তাকে দিয়ে হয়তো কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট চালাইছে, এবং এটা হয়তো ওর একটা ভিশন আছে যে ওই পার্সনটার মধ্যে এই ক্যাপাসিটিটা দেখছে, যেটাও মনে করছে যে এই ডিপার্টমেন্টটা চালাইতে পারবে। তার মধ্যে তখন এম্পাওয়ারমেন্টের ব্যাপার আসলো, সে দুইটা জিনিস মিস্টেক করতে পারে। কিন্তু আমরা যদি এই জায়গায় নন বায়াসড হই তাহলে হয়তো আমাদের অনেক কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইজিয়ার। মানে অর্গানাইজেশনে বাকি মানুষজনও তখন আবার এই জিনিসটা দেখবে, শিখবে, বুঝবে যে কেউ একজন লাইক বসের খুবই ক্লোজ, বা কেউ একজন বসের সাথে ডিরেক্টলি কাজ করতেছে, যেটা হয়তো আরেকজন ম্যানেজার করতেছে না। কিন্তু যখন একটা অর্গানাইজেশন সিদ্ধান্ত নিবে কোনো একটা কনফ্লিক্ট নিয়ে, তখন লিডারশিপ টিম অনেক বায়াস সিদ্ধান্ত নিবে না। এটা হয়তো অ্যাজ এ লিডার আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা থাকা উচিত। আমি যেভাবে আমাদের ম্যানেজার বা লিডারশিপ টিমকে বলার চেষ্টা করি যে অনেক সময় অর্গানাইজেশন রান করতে চেয়ে আমরা একটু ইগোয়েস্টিক হই, ফ্রম দ্য ফাউন্ডার্স টু দ্য ম্যানেজার্স, এনিবডি কুড বি। বাট একটা অর্গানাইজেশনকে যেভাবে দেখতে হবে যে কোনো একটা ব্যাপার, আমি হয়তো ফাউন্ডার হতে পারি, সিইও হতে পারি, লিডার হতে পারি, আমি যদি একটা ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেই, আমার একটা টিম মেম্বার, এমপ্লয়ি, একটা লিডার, ম্যানেজার যদি আমার এই ভুলটা পয়েন্ট আউট করতে পারে, দ্যাট শুড বি অলসো মাই সাকসেস। লাইক আই ডোন্ট নিড টু বি রাইট অল দ্য টাইম, বাট উই শুড বি এবল টু টেক দ্য রাইট ডিসিশন ফর দ্য অর্গানাইজেশন। এখন এইটা যদি আমি আগে মেনে নিতে পারি অ্যাজ এ সিইও, অ্যাজ এ ফাউন্ডার, যে আমি মিস্টেক করতে পারি এবং আমার টিমের একজনকেও এটা পয়েন্ট আউট করতে পারে, এই ক্যাপাসিটিটা যদি আমি লিডারশিপের দিক থেকে দেখাইতে পারি, তাহলে ম্যানেজাররা বাকিরাও সবাই এরকম করবে। মানে যে কেউ, সে টিম মেম্বারের দিকে যত লো লেভেলেই থাকুক না কেন, সে একটা রাইট কথা বলার সাহসটা পাবে। এটা হয়তো আমি যদি বাই কালচার এটা ঠিক করতে পারি, তাহলে হয়তো ওভারঅল টিমটা এমনভাবে তৈরি হবে যেখানে কনফ্লিক্ট তৈরি হবেই, অবশ্যই কনফ্লিক্ট আর পার্ট অফ ইনোভেশন অ্যান্ড এভরিথিং, বাট আমরা কনফ্লিক্ট বেটার ম্যানেজ করতে পারবো। আমরা কখনো বায়াস সিদ্ধান্ত নিব না। এই যে আলোচনাটা আমরা এখন করতেছি, এটার সাথে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ আছে, একটা অর্গানাইজেশন যেভাবে গ্রো করবে, সে তার মানুষকে যেভাবে অপারেট করবে, পিপল যেভাবে ম্যানেজ করবে, এটার একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট অর্গানাইজেশন কালচার। আমি মনে করি যে একটা অর্গানাইজেশনের কালচারটা ঠিক সেট হওয়া, কালচারটা খুব ইম্পর্টেন্ট ইন টার্মস অফ লাইক আপনি কেমন মানুষ হায়ার করতেছেন, কেমন মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতেছেন, আর কেমন মানুষকে আপনি ধরে থাকতে পারতেছেন, এটা ডিপেন্ডেন্ট অন দ্য কালচার ইউ সেট। তো মানে আপনাদের এই কালচারের ব্যাপারে যে কারোর কিছু বলা থাকলে প্লিজ ওয়েলকাম। আমাদের কোম্পানি যখন সাপোজ ছোট ছিল, 30 পিপল, তখন মানে আমরা কালচার ডিফাইন করা আর কি শুরু করলাম। কালচার ডিফাইনটা মনে হয়েছে ভ্যালুস থেকে, যে সো আমরা আমার স্কুল ফ্রেন্ড, ও আমাদের এইচআর হেড ছিল, মানে আমরা আর্লি অন আইডেন্টিফাই করছি যে আমাদের কোম্পানির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এইচআর, এবং সো আমার ফ্রেন্ড ওখানে জয়েন করে এবং ও আমাকে ভ্যালুগুলো ডিফাইন করতে হেল্প করে 2008-এ। তো শুরু থেকে আমাদের ভ্যালুগুলো ছিল এবং আমরা ভ্যালুগুলোকে মেনটেন করে আর কি করতাম। কিন্তু এই ভ্যালুস থেকে কালচার, এই ব্যাপারটা আসলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট হওয়া শুরু করলো যখন আমরা 100 পিপল ক্রস করলাম।
তারপরে বিকজ তখন কিন্তু আমি প্রত্যেকটা পার্সনকে কোচিং করতে পারতেছি না ভ্যালুজের ব্যাপারে। সো তখন আস্তে আস্তে ভ্যালুজ আরও ডিফাইন করা শুরু করলাম, এবং তারপর পরে আমরা যখন ইউএস ইমপ্লিমেন্ট করলাম ট্র্যাকশন প্রসেসটাই যে ইয়াতে 2020-এ, তখন আমরা এটাকে মানে সিরিয়াসলি ইয়া করা শুরু করলাম, ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, যে আমাদের ভ্যালুসগুলোকে খুব ক্লিয়ারলি ডিফাইন করা, যে হু আর আওয়ার আইডিয়াল কলিগস, আমাদের আইডিয়াল কলিগদেরকে আইডেন্টিফাই করে তাদের ভ্যালুসগুলোকে ফাইন্ড আউট করে তারপরে সব মানে ম্যাচ করে তারপরে আমরা ভ্যালুসগুলোকে ডিফাইন করলাম। তারপরে আমরা যখন যাকে কোচিং করতেছি সেটা আবার এই ভ্যালুজের সাথে ম্যাচ করতেছে, মানে কোম্পানি যখন বড় হয়ে যায় তখন ভ্যালুজ ছাড়া ভ্যালুজ বিকামস দ্য মানে নর্থ স্টার, যে আমরা এইটাকে ফলো করে আমরা আমাদের কালচারটাকে বিল্ড আপ করবো। তো ওই জায়গাটাতে আমরা কন্টিনিউয়াসলি ইয়ে করা শুরু করি। আমাদের যেমন একটা খুবই মানে অনেকগুলো 5টা ভ্যালুজ ডিফাইন করা, তার মধ্যে একটা হচ্ছে যে র্যাডিক্যাল অনেস্টি আর কি, যে আমি অনেস্টলি ইন্টিগ্রিটির সাথে কন্টিনিউয়াসলি কাজ করব, অনেস্টি ইন্টিগ্রিটির জায়গাতে কখনো কোনো ছাড় দিব না। একটা হচ্ছে ওনারশিপ, যে এমপ্লয়ির জন্য ওনারশিপ ফিল করব, একটা পার্সনের ফিউচারের জন্য কেয়ার করব, অর্গানাইজেশনের জন্য কেয়ার করবে, মোস্ট ইম্পর্টেন্টলি ক্লায়েন্টের জন্য কেয়ার করব। এবং আমরা যখন একটা ডিসিশন নেব তখন সবগুলোকে ডিফাইন করে ইয়া করা, যে সবগুলোর জন্য যে সুইট স্পটটা সেই সুইট স্পটটার উপর ভিত্তি করে। সো আমার কাছে মনে হয় যে অর্গানাইজেশন যখন 100+, তখন লুকিং অ্যাট ওন সেলফ, যে লুকিং অ্যাট দ্য অর্গানাইজেশন, যে হোয়াট আর আওয়ার ভ্যালুজ, কোন জায়গাটা আমরা করতে চাই, কিভাবে করে করতে চাই, এবং সেই জায়গাটাকে ফলো করে কন্টিনিউয়াসলি ইয়ে করা। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে 2টা পার্ট খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে আইডেন্টিফাই যে হোয়াট আর আওয়ার ভ্যালুজ, হোয়াট আর নট আওয়ার ভ্যালুজ। এই জায়গাটাতে যেমন প্যাট্রিক লিঞ্চেনের দ্য অ্যাডভান্টেজ, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে খুব ক্লিয়ারলি ডিফাইন করা আছে। ইউএস প্রসেসটাতেও ট্র্যাকশন বইটাতেও এটা ডিফাইন করা আছে, বাট ট্র্যাকশনের থেকে বেটার দ্য অ্যাডভান্টেজ বইতে আছে, যে এক্স্যাক্টলি দিজ আর এভাবে করে আমি ভ্যালুসগুলোকে ডিফাইন করব। আর তারপরে নাম্বার 2 হলো গিয়ে যে কন্টিনিউয়াসলি ওই ভ্যালুসের উপরে পিপলকে কোচ করা, অ্যান্ড মোর ইম্পর্টেন্ট পিপলকে ওইটার উপর ভিত্তি করে মেজার করা, ওইটার উপর ভিত্তি করে দরকার হলে পিপলকে আস্ক করা লিভ করার জন্য। যেমন আমাদের একটা ভ্যালুস হচ্ছে এমপ্যাথি। সো আমরা যদি কাউকে দেখি যে খুব হাই অন ইগো, ঠিক আছে, তখন আমরা মানে আমাদের লিটারেলি এরকম হিস্ট্রি আছে যে আই হ্যাভ মাইসেলফ হায়ার্ড সামবডি হুম আই হ্যাভ পার্সোনালি হায়ার্ড, হ্যাঁ, অ্যান্ড হি ওয়াজ লাইক অ্যামেজিং পারফর্মার, বাট তার একটাই প্রবলেম ছিল যে হি ইজ টু হাই অন ইগো। মানে সে ধরেন আমার টেক লিডকে বলতেছে যে আপনি পড়ে এসে আমার কোড দেখেন, ঠিক আছে। সো এখন মানে ওয়েন সামবডি ইজ টু হাই অন ইগো দেন হি উড নট বি লার্নিং, অ্যান্ড আমাদের হি ইজ নট এ টিম মেম্বার। সো এখন আমরা যেমন এই ভ্যালুটাকে আমরা যেমন আমাদের কালচারের মধ্যে নিয়ে আসার জন্য ভ্যালুটাকে ডিফাইন করে দিছি যে টিম স্পিরিট থাকতে হবে, উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, দেয়ার হ্যাজ টু বি হাই অন এমপ্যাথি। সো আমার কাছে মনে হয় যে when the organization grows then the culture becomes extremely important. Probably less than 100 people, ওই সময়ে এটা অত বেশি কেয়ার করা দরকার না, বিকজ এটা অটোমেটিক্যালি না, বিকজ ওয়েন ইউ আর লেস দ্যান 100 people then you know each other, then you automatically communicate with each other and each other knows what you want, তখন automatically it takes care of itself. But when it goes beyond 100, then this becomes like extremely important, that this is our culture, these are our values, follow it. If you do not follow it, then you are not part of this organization. We are good friends, we will stay connected together, but this is not where we want you to work. আপনারা যদি সেট করতে চান। সো আই থিঙ্ক রাইসুল ভাই খুব আর্টিকুলেট ম্যানারে এটাকে ডিসক্রাইব করেছে। আমি জাস্ট এতটুকু অ্যাড করবো যে এই ইভেন অ্যাজ ইউ স্কেল দ্য কালচার ইজ কম্প্রাইজড অফ পিপল, রাইট? ওই কালচার ক্যারিয়ারদেরকে আই থিঙ্ক প্রমোট করা, হাইলাইট করা, and then ওদেরকে গ্রো করা becomes and showcase করা becomes equally important, right? বিশেষ করে মানে when you go from less than 100 to 1000, right? এখানে একটা impersonal
হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। সেই সাথে when you are bit more mature organization in terms of the number of years, 5 years, getting close to 10 years, then you start to expect a certain type of structure যেটা হয়তো মানে মোস্ট আর্লি স্টেজ স্টার্টআপসের থেকে একটু ডিফারেন্ট, রাইট? তো ওই ভ্যালুগুলোকে ডকুমেন্ট করা, দেন ডকুমেন্ট করাটাও আর কি অনেক সময় এটাও একটু ইম্পার্সোনাল হয়ে যায়, বিকজ ইটস রিটেন সামওয়্যার, হয়তো এইচআর ওরিয়েন্টেশনে বা এভরি 3 months or 6 monthsের ওরিয়েন্টেশনের সময় যখন ওইটা আসবে। বাট আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট যে আমাদের প্রত্যেকটা ইন্টারাকশনসের মধ্যে ওইটাকে সামনে তুলে নিয়ে আসা হোক, ওইটা একটা মানে একটা মিটিং সেট আপে, রাইট? সো আমাদের যেরকম একটা আছে যে এখানে র্যাডিক্যাল ক্যান্ডার, যেটা আপনারা বললেন, আমাদের মধ্যে আছে যে র্যাডিক্যাল ক্যান্ডারের কথা আসা। তো আমি মাঝে মাঝে বলি যে আমাকে যদি মিটিং শেষে কেউ যদি চ্যালেঞ্জ না করে, I feel a bit disappointed যে আমি একটা জিনিস বলে দিলাম, অ্যান্ড ইচ্ছা করে আমি মাঝে মাঝে একটু মানে কন্ট্রোভার্সি বলেন, কনফ্লিক্ট বলেন, এগুলো আনার জন্য লাইক আই মেক সার্টেন স্টেটমেন্টস যে এটা তোমাদের করতে হবে, জাস্ট টু গেট আ রাইজ আউট অফ পিপল। হ্যাঁ, তো এই প্রম্পটিংটা মাঝে মাঝে আমাদের লাগে যে টু ব্রিং আস ব্যাক টু আওয়ার বেসিক্স, যে আছে এই কালচারে আসা উচিত, রাইট? অ্যান্ড দেন it's a constant reinforcement, positive reinforcement, negative reinforcement, whether it is in the form of intra company events and engagemenটের মধ্যে এগুলো রিমাইন্ড করে দেওয়া, whether it is মানে আমাদের কেরিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই জিনিসগুলোকে হাইলাইট করা। তো এই কনস্ট্যান্ট রিমাইন্ডারগুলো, ওই পার্সোনাল টাচগুলোকে রাখা ইজ সুপার ইম্পর্ট্যান্ট, যেহেতু মানে each time someone leaves, right, it's a piece of your culture that lives with it, right? So you want to retain যে জিনিসগুলা is the essence. So সেই জন্য it requires this constant reinforcement and reminders. মানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই যে লাইক কালচার কেন ইম্পর্ট্যান্ট। 2012 সালে আমি একটা সিলিকন ভ্যালির একটা কোম্পানিতে ইনভেস্ট করি। তো সিলিকন ভ্যালির ওরা both of the founders are from Carnegie Mellon. They had a good community. They both worked in Google mobile application development team. তারা মানে সিলিকন ভ্যালিতে একটা টিম বড় করা সবচেয়ে হার্ডেস্ট ব্যাপার হলো ট্যালেন্ট অ্যাট্রাক্ট করা, এবং মানে ইটস এ ভেরি কম্পিটিটিভ মার্কেট, ইটস ভেরি হার্ড টু হায়ার ট্যালেন্ট। ওদের জন্য এটা একটা হার্ড জায়গা ছিল, এবং একই সাথে মানে কেমন ট্যালেন্ট হায়ার করতেছে, কীভাবে বার্ন করতেছে, তার উপরে বেস করে সে ফান্ড রেজ করতে পারতেছে কিনা, এগুলো নির্ভর করে। দি স্ট্রাগলড এ লট ইন ফার্স্ট ফিউ ইয়ার্স। বাট হয় যেটা যে 2015 সালে তাদের কোম্পানি অনেক বড় হয় নাই, দে আর ইন এ ভেরি ইন্টারেস্টিং মার্কেট, দে আর লাইক মোবাইল এবি টেস্টিং কাইন্ড অফ প্ল্যাটফর্ম ইন ভেরি বটম লেভেল। বাট ওরা যেটা করে যে ওরা একটা কালচার বিল্ড করা শুরু করে সিলিকন ভ্যালির মধ্যে। সেটাতে যেটা হয় যে 2015 সালে তারা ফোর্বসের মানে ওয়ান অফ দ্য টপ মোস্ট কালচারাল কোম্পানি এটার মধ্যে ওরা নির্বাচিত হয়, এবং এই জিনিসটা ওদেরকে বাকিদের থেকে হয়তো একটু আলাদা হতে হেল্প করে। এবং এই টাইপের পিআর অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ করে, মানুষজন মনে করার চেষ্টা করেছে কালচারাল কোম্পানি, দে শুড জয়েন দেয়ার। এইটা আবার তারপরের 2 বছরে তাদেরকে বড় হতে হেল্প করে। মানে ইফ আই এম নট রং, লাইক 2016-এ দে হায়ার দ্য সিটিও অফ ইয়াহু তখন অলমোস্ট লাইক ডুবে যাচ্ছে এমন ফেজে। দে হায়ার দ্য সিটিও অফ ইয়াহু। দে অলসো হায়ার লাইক ওয়ান অফ দ্য আইপিও করা কোনো একটা কোম্পানি হলো সিএফওকে তারা হায়ার করে। লাইক এগুলো হলো সিলিকন ভ্যালির অ্যাকচুয়ালি পার্ট অফ প্যাকেজ। লাইক ইফ ইউ ওয়ান্ট টু ডু আইপিও ইউ নিড টু ব্রিং অন দোজ পিপল, তাছাড়া করা যায় না। বাট এই কালচারটা সেট করার ব্যাপারটা ওদেরকে খুবই আলাদা হতে হেল্প করে। আমি বাংলাদেশে ফাউন্ডারদেরকে একটা কমন প্রবলেম বলতে শিখি যে কেউ একদম ছোট একটা টিম শুরু করছে, তার হয়তো মাত্র 5 জন মানুষ আছে। এই মানে প্রথম দিকের 5 জন মানুষকে হায়ার করাই খুবই কঠিন, এটা হলো ফার্স্ট চ্যালেঞ্জ। লাইক কেউ তো ফাঁকা অফিসে এসে বসতে চায় না। এরপরে যখন মাত্র 5-6 জন মানুষ থাকতেছে, এইটা থেকে লাইক 20-30 জন মানুষ হওয়াটাও খুবই হার্ড, কারণ সবাই তখন জাজ করার চেষ্টা করে যে মানুষ ফার্স্ট জিনিস যেটা দেখতে চায় একদম খুবই ইয়াং একটা কোম্পানিকে, যে আমাকে প্রত্যেক মাসে বেতন দিতে পারবে কিনা, এটা হলো ফার্স্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন হলো যে আমি এখানে অ্যাকচুয়ালি শিখবোটা কার কাছে, কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের কোম্পানিগুলো ফার্স্টে যাদেরকে হায়ার করে মানে জব ডেসক্রিপশনে যা আছে তার একটা পোর্শন সে করতে পারবে, বাকি একটা পোর্শন সে লার্ন করবে। সে দেখতে চায় তার এখানে এরকম লিডারের মানুষজন আছে কিনা। এই যে কনসার্নটা, এটা হলো একটা কোম্পানির প্রথম দিকে গ্রো করতে খুবই একটা বড় ইস্যু থাকে। আমি ফাউন্ডারদেরকে বলার চেষ্টা করি অনেক ক্ষেত্রে যে
বিল্ড এ কালচার, বাট এই কালচারের কোনো ডেফিনেশন নাই। মানে তাদেরকে একটা কালচার তৈরি করতে হবে, কিন্তু এই কালচারের ডেফিনেশন না থাকার কারণে যেটা হয় যে রাইসুল ভাই অ্যাজ এ লিডার সে যে টাইপের কোম্পানি তৈরি করছে, এটা হয়তো অনেক ক্ষেত্রে শুরুর দিকে ভাই যেটা মেনশন করলো যে প্রথম 100 বা তারপরের দিকে এটা ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, এটা তাকে রিফ্লেক্ট করতো। এটা খুবই ইম্পর্টেন্ট যে অনেক ক্ষেত্রেই কোম্পানির কালচার তার লিডারকে ডিফাইন করে, লিডারকে রিফ্লেক্ট করে। আমি শিওর যে, এবং ইটস অ্যাকচুয়ালি ভিজিবল ইভেন আউটসাইড, যে পাঠাও যখন ফাহিম ভাই অ্যাকচুয়ালি পাঠাওয়ের সিইও হয়েছে, তখন পাঠাও যা করতেছে, উনি যে ধরনের এক্সাম্পল সেট করতেছে, যেভাবে উনি হয়তো অনেক প্রবলেমকে ডিফাইন করতেছে, এটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টস হিম অ্যাজ ওয়েল। মেবি ইট নট অনলি হিম, হিজ লিডারশিপ টিম অ্যান্ড এ লট অফ আদার পিপল, বাট ইটস এ রিফ্লেকশন অফ দ্য লিডার্স। ইভেন HungryNakiর ক্ষেত্রেও তাই ছিল, অলওয়েজ লাইক আহমেদ অনেক ড্রামাটিক লিডার, তো HungryNaki যেভাবে যা করছে এটা হয়তো ওকে রিফ্লেক্ট করে। আমরা যেমন আমার কোম্পানি WP ডেভেলপার, আমরা গ্রো করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল উই লাইক স্পোর্টস এ লট। মানে এবং এইটা আমি এবং আমার সিইও, আমার পার্টনার, আমাদের দুইজনের মধ্যে আছে, যে কারণে আমরা যখন গ্রো করতে থাকছি, not related to business at all, not related to like the product or anything at all, like আমরা কোনো লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করতেছি না যেখানে লাইক অ্যাক্টিভ থাকলে তার কোনো আলাদা আউটকাম থাকবে। মানে বাট আমি এবং আমার পার্টনার, আমরা দুইজনাই খেলাধুলা খুবই পছন্দ করি এবং পার্টিকুলার খেলাধুলা পছন্দ করি। আমরা আমাদের কোম্পানির কালচারের মধ্যে এই স্পোর্টস এবং অ্যাক্টিভ থাকার ব্যাপারটাকে খুবই ইনবিল্ড তৈরি করার চেষ্টা করছি, যেটা আমাদের বাকি সবাইকে, মানে টিম মেম্বার যখন আমরা হায়ার করছি, যখন আমরা গ্রো করছি, যখন আমরা যে কোনো প্ল্যান করতে যাই, এটাতে একটা বিল্ডিং ব্লক হয়ে কাজ করছে। এইটা হয়তো আরেকজন মানুষের টিমে কাজ করবে না। মানে আমি অনেক ফাউন্ডারের সাথে কথা বলতে যেয়ে দেখি যে তাদের বিল্ডিং ব্লকটা হলো, সে হয়তো তার বাকি টিম মেম্বারদের সাথে খুবই ক্লোজ হয়ে যেতে পারে, কারণ তার এবং তার বাকি টিম মেম্বারদের হয়তো বয়স খুবই সেম, যেটা হয়তো অন্য একটা টিমে না হতে পারে। ফাহিম ভাই অলরেডি মেনশন করলো যে যেহেতু সে একটা স্টার্ট আপ লিডার, মানে সে প্রবলি দ্য মোস্ট এজড পারসন, কারণ বাকি সব মানুষজন হলো দেয়ার আর্লি 30s অর সামথিং। এটা অনেকের ক্ষেত্রে এই ডিফারেন্স থাকবে, সবাই সবার অ্যাকচুয়ালি একসাথে সব কিছু করতে পারবে না। বাট একটা ফাউন্ডারের কালচারটা যখন গ্রো করতেছে, এটা প্রথম দিকে আবারও বিলো 100, এটা ডিফাইন করাটা খুবই জরুরি, যে সে কিভাবে তার টিমের সাথে কানেক্ট করতে পারে এবং যেটা তার টিমকে ডিফাইন করবে, এটা আরেকজন মানুষকে কপি করা যাবে না। মানে আমি স্পোর্টস দিয়ে আমার টিমকে বাইন্ড করার চেষ্টা করছি। অবভিয়াসলি আমার 110 জন এমপ্লয়ি ক্রিকেট খেলে না, বাট এটা আমার বিল্ডিং ব্লক। এটার কারণে যেটা হয়েছে, আমাদের মধ্যে থেকে সুন্দর ক্রিকেট টিম তৈরি হয়েছে, সুন্দর ফুটবল টিম তৈরি হয়েছে, সুন্দর পুল টিম তৈরি হয়েছে, কারণ স্পোর্টসটাকে আমি এমব্রেস করছি। আমি হয়তো 2টা স্পোর্টসের মধ্যে ইনভলভ, আমি হয়তো বাকি 4টা খেলি না, বাট আমার টিমের বিল্ডিং ব্লক হিসেবে এটা কাজ করছে। পরে কালচার বড় হতে হতে কখন 100 পিপলে কী করবে তার চেয়েও বড় হতে গেলে, ওনাদের ক্ষেত্রে যেমন ওনারা আলাদাভাবে একদম কালচারটাকে ডিফাইন করে ফেলার চেষ্টা করছে, যেটা হয়তো আমাদের জন্য একটা লার্নিং হবে। বাট কালচারকে ডিফাইন করা এবং কালচারটাকে একটা বিল্ডিং ব্লক হিসেবে ইউজ করা কোম্পানির গ্রোথের জন্য আমার মতে লাইক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এটা কারোটা কপি করে করা যাবে না। এটা অ্যাকচুয়ালি এই টিম এবং এই টিমের ডাইনামিক্স যেভাবে কাজ করে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে কালচারের সাথেই যে জিনিসটা আসে, যে আলোচনাটা আমরা করতেছি কিন্তু বড় হওয়ার জন্য, একটা টিম গ্রো করবে, সেটা একজন মানুষ থেকে শুরু হয়ে আপনাদের মতন লাইক থাউজেন্ডস অফ পিপলে যেতে পারে। এই যে স্কেলিংয়ের ক্ষেত্রে আপনারা যদি খুবই অল্প কথাতে একটু শেয়ার করেন যে স্কেলিংয়ের সবচেয়ে বড় প্রবলেম কি, এবং একদম 1 মিনিটে যে কিভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করছেন, এক একজন। আহমেদকে দিয়ে শুরু করি। স্কেলিংয়ের সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমরা বলি যে মিড লেভেল লিডারশিপ, বাংলাদেশের যেটা বড় প্রবলেম বাংলাদেশের। সো এইখানের যে জিনিসটা ছিল যে আমাদের শুরু থেকে টার্গেট ছিল যে ওয়্যার উই ওয়ান্ট টু রিচ, সো সেইভাবে আমরা কন্টিনিউয়াসলি কিউরেট করতাম যে দে আর দ্য নেক্সট লিডার অফ দিস পার্ট। সো লিডারশিপের যেটা বলি আর কি, মানে পীরের সিলসিলার মতো লিডারদের সিলসিলাটা জারি রাখছিলাম আমরা, নতুন লিডার তৈরি করা, যাতে ওই জায়গাতে গ্যাপ না হয়। বাট স্টিল দেয়ার ওয়াজ এ লট অফ গ্যাপ, কেননা যখনই নতুন কোম্পানিরা আসছে দে ট্রাই টু পোচ আ লট অফ পিপল ফ্রম আস, অ্যান্ড এটা আলটিমেটলি হয়। সো যার কারণে একটা বড় অংশকে কন্টিনিউয়াসলি চিন্তা করতে হয়েছে যে হ্যাঁ ওদের ব্যাকআপ কজন থাকতে পারে। বাট এইটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 মানে প্রবলেম। আর এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা ওই যে সেলফ ডেভেলপমেন্ট করি না। আমাদের ওভারঅল যারা লিডার বা আমরা যারা গুড ম্যানেজার হইতে চাই, আমরা আমাদেরকে সেলফ মানে ডেভেলপমেন্টের সময় দিই না। সো এই জায়গাটাতে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সো এটা আমি মনে করি চ্যালেঞ্জ। আমি
ফাহিম ভাই, রাইসুল ভাই? I mean, pretty much the same. In fact, আমি আরো broad করে বলবো যে finding talent, not just at the managerial level, but at at all level. মানে on the engineering side, too, of course, but across the board. Management team, build up kora, middle management develop kora, and then also inculcating them with that culture, right? কারণ এটা এমনই একটা আমরা সেক্টরে the skilled resource has to be skilled in the particular areas, মানে আরো তার মধ্যেও মানে একেবারে granular লেভেলে গেলে in they have to be skilled in certain languages, certain platforms, etc., right? আবার on the management side ও যদি যাই, it's not like building a large manufacturing business or a large FMCG or distribution company যে if someone is working at company X, amar company they can come in and plug in quite easily, right? It's a very different culture, and there are very few companies operating at scale in this sector more broadly. হয়তো হাতে গোনা 5টা 10টা 12টা এরকম হয়তো হতে পারে, right? And even then তার মধ্যেও কালচারে পার্থক্য আছে. So talent management and culture, এই তিনটা সংমিশ্রণে team develop করা, that is the fundamental challenge to scaling, I would say. রাইসুল ভাই? সো স্কেল আপের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ওই যে ভাই যেটা বললো আর কি, যে অলরেডি ফাহিম ভাই আহমেদ ভাই যেটা বলছে যে ট্রেনিং করা আর কি, যে সো আমরা যেমন যেটা আর কি করার চেষ্টা করতেছি যে L&D ডিপার্টমেন্ট, হ্যাঁ, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে কন্টিনিউয়াসলি পিপলকে ট্রেন করা টু গ্রো টু বি লিডার। ওই জায়গাটাতে একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে, মানে আমরা তো টেকনোলজি কোম্পানিতে যেটা হয়েছে ডেভেলপার্স ডোন্ট ওয়ান্ট টু বি লিডার্স, হ্যাঁ, দে ওয়ান্ট টু স্টে অ্যাজ ডেভেলপার্স আর কি, হ্যাঁ। সো ওই জায়গাটাতে ধরেন ইন্সপায়ার করাটা একটা বিগ চ্যালেঞ্জ আর কি। সো আরেকটা যেটা ফ্যাক্টর, যে আইডেন্টিফাইং যে হু উড বি এ রাইট লিডার, হ্যাঁ। তো ওই জায়গাটাতে যেমন আই ডু নট নো যে হাউ টু ফাইন্ড আউট যে হু উড বি এ পোটেনশিয়াল লিডার। সো এই জায়গাটাতে যেমন আপনার পিটার ড্রাকার যেমন একটা খুব সুন্দর একটা ছিল যে আমেরিকা কন্টিনিউয়াসলি পিপলকে রাইজ করে যতক্ষণ পর্যন্ত সে ইনকেপাবল না হয়ে যায়। সাপোজ কেউ একজন ভালো ডেভেলপার, তো তাকে ম্যানেজার বানায় দিল, ম্যানেজার হিসেবে সে হয়তো বা খারাপ, কিন্তু তাকে ম্যানেজার হিসেবে প্রমোট করে দিছে, নাও ইউ হ্যাভ টু ফায়ার হিম, ঠিক আছে? তো মানে হ্যাঁ, মানে ওইটা আর কি, যে এই কথাটাই আর কি পিটার ড্রাকার খুব সুন্দর করে বলছে আর কি, যে আমেরিকা পিপলকে এরকমভাবে। তো এই জিনিসটা গুগল যেমন খুব সুন্দরভাবে সলভ করছে। গুগল যেটা করছে যে তাকে নেক্সট লেভেলের কাজটা করতে দাও, সে যদি ওই কাজটা করা শুরু করতে পারে, ভালোভাবে করতে থাকতে পারে, বা কিছু দূর করতে থাকতে পারে, কিছু দূর এনজয় করতে থাকে, তারপরে তাকে ওই জায়গাটাতে প্রমোট করে দাও। সো এই জিনিসটা যেমন আমি দেখছি যে ইনোসিসও বেশ ভালোভাবে করছে, এবং আমরাও করার চেষ্টা করি। সেটা হতে গিয়েছে সাপোজ সামবাডি বিকামস এ জুনিয়র ডেভেলপার, সেখান থেকে সাপোজ সে যখন একটু সিনিয়র হয়ে যায়, তখন হয়তো বা তাকে 2 জনের দায়িত্ব দিচ্ছি, 3 জনের দায়িত্ব দিচ্ছি। এই 3 জনের দায়িত্ব যদি সে পালন করতে থাকে এবং ছেলেপেলেকে তৈরি করতে থাকে, এনজয় করতে থাকে, দেন হি ইজ গ্রোয়িং টু বি এ লিডার, হ্যাঁ। তো তখন তাকে প্রমোট করে হয়তো বা আস্তে আস্তে ওই লিডারশিপের দিকে নিয়ে যাওয়া। আর যদি এরকম হয় যে না, সে আসলে ওই জিনিসটা ভালো করতে পারতেছে না, এবং আমরা ইন্সপায়ার করার ক্ষেত্রে এটা বলার চেষ্টা করি যে ওয়েন ইউ আর এ লিডার, তখন ইউ হ্যাভ মোর এক্সপোজার। একা তুমি কত কোড করবা, but when you are a leader and seeing the code of 5 other person, then you are getting exposed to 5 other person's problem. সো যেই কারণে কিন্তু আমি সাপোজ গত 10 বছর কোড করি না, আমি ধরেন 2012 সাল পর্যন্ত কোড করছি, বাট এখনও যখন আমি কোনো একটা ডেভেলপারের সাথে কোড করতে বসি, তখন কিন্তু আমি তার প্রবলেম, মানে রীতিমতো তার প্রবলেম সলভ করে উঠতে পারি। ইনফ্যাক্ট গিয়েছে আমরা যখন HungryNakiর কাজ করা শুরু করলাম, আপনার মনে আছে যে আলিবাবা যখন ইনভেস্ট করা শুরু করলো এবং সেল গ্রো করা শুরু করলো, তারপরে অর্ডার মিস হয়ে যাচ্ছিল, তো তখন কিন্তু যা পরে দেখা গেছে যে আচ্ছা জিনিসটাতে আটকায় যাচ্ছে। তো তারপরে আমি যে বললাম যে আচ্ছা ঠিক আছে, এই প্যাটার্নটা দেখে মনে হইতেছে যে ইঞ্জিনেক্সের কনফিগারেশনে প্রবলেম আছে, নাম্বার অফ থ্রেড পুলটা দেখো। তো নাম্বার অফ থ্রেড পুল দেখা গেল যে 700 দেওয়া আছে ডিফল্ট কনফিগারেশন। আমি বললাম যে এটা 7000 করে দাও। আমি মানে আমার তো নলেজ নাই, বিকজ আমি তো কোড করতেছি না, আমি জানি না, বাট প্রবলেম দেখে কিন্তু প্যাটার্ন। এখন এই জিনিসটা কেন তৈরি হয়েছে? বিকজ
অ্যাজ এ লিডার I am seeing lot of problems, I'm hearing lot of problems. So এই কথা বলে আমি লিডারদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি যে grow to be a leader, then you can solve more problems and your life becomes more enjoyable. So এভাবে করে ইন্সপায়ার করি, তারপর তাকে কিছু কাজ দেওয়ার চেষ্টা করি এবং গ্রো করার চেষ্টা করি. And when we have a hierarchy of leaders, and of course then the training comes যে আচ্ছা as a leader you need to have certain things, as a manager you need to have certain things. ওই জিনিসগুলো যখন আমরা ট্রেন করতে থাকি, বাংলাদেশে আমাদের একটা বিগ প্রবলেম হতেছে কি যে most of the local companies are not investing enough on creating leaders. আপনি যদি সাপোজ ইউনিলিভার বিএটি দেখেন, they are investing like insane amount of money to create leaders. আমরা কিন্তু এটা করতেছি না. সো ওই জায়গাটাতে আমরা আস্তে আস্তে শুরু করছি. আমার যখন জার্মান পার্টনার আসলো, আমাকে প্রথম বছর জিজ্ঞেস করতেছে যে হাউ মাচ আর ইউ ইনভেস্টিং ইন L&D, আমার মুখটা কালো হয়ে গেছে. হ্যাঁ, সো তারপরে and now we are spending like a good amount of money on L&D আর কি, যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট continuously to grow leaders, to grow technology capability, to grow different areas আর কি. মানে মাইক্রো ম্যানেজমেন্ট, পিপল ইস্যু এবং লিডারশিপ ইস্যু অ্যাকচুয়ালি তার মানে স্কেলিংয়ের একটা সবচেয়ে বড় প্রবলেম. আমরা মানে আমাদের মেইন যে ডিসকাশন সেগুলো আমাদের এই টপিকগুলো নিয়ে ছিল. আমরা এখন অ্যাকচুয়ালি এক্সপেক্ট করব আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন নেওয়ার. সাইফুল ভাইকে দিয়ে শুরু করা যায়. আমরা এই বছরে বড় একটা টিম তৈরি করেছি, 50 জনের মতো একটা টিম করেছি. এটাকে আরেকটু বড় করতে চাই, কিন্তু প্রবলেমটা যেটা হয়, আমি আসলে এক্সপার্ট লোক হায়ার করব নাকি একদম নিউ লেভেলের লোক হায়ার করবো যারা একদম র লেভেলের. সো এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে. আমি অলরেডি 11টা টিম করেছি, আমাদের ছোটো ছোটো অনেকগুলো ডিপার্টমেন্ট. আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আর হচ্ছে পাবলিকেশনস. সো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটটা হচ্ছে একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যেখানে আমরা একদম ছাত্রদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে তাদের পুরোটা কেয়ার করতে হয়. সো আমি এই রিক্রুটমেন্ট নিয়ে একটু প্রবলেম ফেস করছি. কোন ধরনের লোকদেরকে কিভাবে রিক্রুট করবো এবং রিক্রুট করার আগে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখবে বেটার লোক আমি খুঁজে পাবো আর কি. এই বিষয়টা যদি ক্লিয়ার. যে কেউ অ্যান্সার করতে পারে. মানে আমি তার আগে ফার্স্ট জিনিসটা বলি যে এটা লাইক সিলিকন ভ্যালির মতন করে যদি অ্যান্সার করি, তাহলে আপনার কত টাকা আছে তার উপর নির্ভর করতেছে. যদি আপনার অনেক টাকা থাকে বা আপনি আইদার অনেক প্রফিটেবল হন অথবা আপনার হাতে অনেক ফান্ড থাকে, অবভিয়াসলি আপনি যে এক্সপিরিয়েন্স তাদেরকে হায়ার করেন তাহলে আপনার লাইফ ইজিয়ার হয়ে যাবে. বাট ফাহিম ভাই এবং আহমেদ যে জিনিসটা বললো যে বাংলাদেশে আমরা ট্যালেন্ট পাই না, এটা হলো লাইক যদি দুইটা ব্যাপারই আমাদের কাছে থাকে, যে ইন্টেনশন আছে, টাকাও আছে, তারপরে মেইন একটা বড় প্রবলেম হলো আমাদের এনাফ মিডল ম্যানেজমেন্ট নাই যারা ক্যাপাবল. তো এটা টাকার উপরে নির্ভরশীল না, টাকা দিলেই অনেক কিছু ঐকিক নিয়মে বড় করা যায় না. তো ওইটা একটা বড় কনসার্ন. মানে যদি রাইসুল ভাই এখন হঠাৎ করে পার্টিকুলার কোনো একটা সফটওয়্যার টেকে টিম বড় করতে চায়, উনি এখানে হয়তো এনাফ পরিমাণ ট্যালেন্টই পাবে না. মানে আপনার ক্ষেত্রেও সেম জিনিস হতে পারে যে আপনি পার্টিকুলার যে টিম বানাতে যাচ্ছেন এখানে হয়তো ট্যালেন্ট নাই. তখন তো কাছাকাছি ট্যালেন্ট আছে এমন মানুষজনকে নিয়ে ট্রেন করা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নাই. তো বাংলাদেশে টিম বড় করার ক্ষেত্রে কিছু জায়গাতে হয়তো হায়ার করে ট্রেন করা ছাড়া উপায় নাই. বাকি টাকা থাকলে অনেক জায়গায় আমরা মানে অনেক হুইল রিইনভেন্ট করার চেষ্টা করি, সেটা করার দরকার নাই. লাইক মানে আমরা টেক সেক্টরের মানুষজন বেশি হুইল রিইনভেন্ট করার চেষ্টা করি. আমার এটা মনে হয় যে বহু প্রবলেম আমাদের টেক ফাউন্ডাররা প্রবলেম বলে যেটা এমএনসি বা বাকিরা বহু আগে সলভ করে ফেলছে. আমাদের জাস্ট ফাউন্ডার বা এন্টারপ্রেনার যারা আছে তারা ওয়েল এডুকেটেড না, যে কারণে তারা এটাকে প্রবলেম মনে করে, যে প্রবলেমগুলো অলরেডি অ্যাকচুয়ালি সলভ করা আছে. আমরা জানি না যে এই ধরনের লিডারশিপ মানুষজন অ্যাভেলেবেল. তো এটা আমরা ভাবি না বলে অনেক ক্ষেত্রে আমাদের প্রবলেম অনেক বড় মনে হয়. হ্যাঁ, আমরা নিজেদের চেয়ে স্মার্টার মানুষজন হায়ারই করতে চাই না, যেটা ভাইরা বললো, যেটা তাদের লিডার হিসেবে তাদের মেইন গোলই হলো তার চেয়ে স্মার্টার মানুষকে হায়ার করা. যেখানে আমাদের অনেক ফাউন্ডারের মেইন গোল হলো সে যেন সবচেয়ে স্মার্ট মানুষ হয়. ভালো টিম মেম্বার আমি পেয়েছি যাদেরকে আমি মনে করি যে এদের সাথে কাজ করাটাও আমার জন্য কাইন্ড অফ সৌভাগ্যের মনে করি এবং তারা অনেক ভালো. তো আমি চাচ্ছি যে ইন ফিউচার তাদেরকে আমার বিজনেসের সাথে ইনভলভ করা. ইসপ নামে একটা টার্ম আমি রিসেন্টলি শুনেছি, যে এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যানের বিষয়ে. আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের যে ইসপ আসলে আমাদের এটার পজিটিভ দিকগুলো বা নেগেটিভ দিকগুলো কী, বা এটা আসলে আমাদের মতো এরকম স্মল সাইজ কোম্পানিগুলোর জন্য করাটা ঠিক হবে কিনা, এটা একটা কোশ্চেন. দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমরা অনেক সময়, যদি এটা একটা একেবারে বিগনার লেভেলের কোশ্চেন, যে
আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি বা প্রজেক্ট নিয়ে কাজ করি, তো এইগুলো অনেক সময় হয় কি যে ডেভেলপার কাজ করে, সে হয়তো যখন জব ছেড়ে যায় তার এই প্রজেক্টের যে ফাইলটা আবার তার অন্যান্য কোনো প্রজেক্টে ইউজ করার বা অন্য কোম্পানির জন্য ইউজ করার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এই সম্ভাবনাটাকে কমানোর জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, কোশ্চেনটা ইসওয়াপ সো ইসপের ব্যাপারটা বলে দেখেন, মানে খুব সিম্পল অ্যান্সার হতো যে হ্যাঁ অবশ্যই ইউ শুড অ্যালাইন ইনসেন্টিভস কোম্পানির সাথে, সব এমপ্লয়িজ আপনার, মানে দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড অ্যান্সার ফর মি টু গিভ। বাট জিনিসটা একটু কমপ্লেক্স, রাইট? এটা ডিপেন্ড করে হলো আপনার বিজনেস প্রোফাইলের উপরে, আপনার বিজনেসের পাথ টু স্কেলিংয়ের উপরে, আর আপনার ওই বিজনেস থেকে কী ধরনের লিকুইডিটি আসতে পারে তার উপরে, রাইট? এখন আপনার বিজনেসটা যদি if it is already profitable but subscale, হ্যাঁ, হয়তো ধরেন it may not be worth hundreds of millions of dollars, billion তো বাদই দিলাম, but it's generating enough of a profit for you to share that profit with the employees. তো ওইটা কিন্তু শেয়ার করার আরও অনেক উপায় আছে, যেগুলো could be more tax efficient than equity, রাইট? সেটা আপনার প্রফিট শেয়ারিং আছে, সেটা আপনার বোনাসেস আছে, এটসেট্রা আছে, হ্যাঁ। দ্য আইডিয়া ইজ, দ্য প্রিন্সিপাল ইজ যে কোম্পানি অবজেক্টিভের সাথে, কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথের সাথে এমপ্লয়ীদের পার্সোনাল ওয়েলথ ক্রিয়েশনটাকে টাই করা বা পার্সোনাল ইনকাম গ্রোথটাকে টাই করা। এখন ইসপ ক্রিয়েট করা, এখন এখানে কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, বাট টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোটাও ওভারকাম করা পসিবল, ইভেন ধরেন বাংলাদেশি রেজিস্টার্ড কোম্পানিজের ক্ষেত্রেও, রাইট? আপনি কিছু শেয়ারস ইস্যু করতে পারেন যাতে থেকে তার ওনারশিপ আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে ওই শেয়ারসগুলো দিয়ে কি করবে, মানে হাউ ডু দে মনিটাইজ দ্য ভ্যালু অফ দোজ শেয়ারস, রাইট? তার তো একটা লিকুইডিটি পাথ থাকতে হবে, হ্যাঁ। আপনার কোম্পানি যদি পরে কোথাও সেল হয়, অথবা কোম্পানি যদি লিস্ট করে কোনো এক্সচেঞ্জে, রাইট, তাহলে আর কি সে ওই শেয়ারসের ভ্যালুটা সে পাবে, রাইট? না, কারণ নর্মালি তো এই শেয়ারসের কোনো সেকেন্ডারি ভ্যালু নাই। যারা হাই গ্রোয়িং স্টার্টআপস আছে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, তাদের হয়তো 5 years or 10 years down the road একটা আইপিও পাথ আছে, সেখান থেকে এমপ্লয়ীদের যে একুইটি হোল্ড করে সেটা মনিটাইজ করতে পারবে, লিকুইডেট করতে পারবে, অথবা সাবসিকুয়েন্ট রাউন্ডস অফ ফাইন্যান্সিং থেকে হয়তো তাদের একটা শেয়ার সেল করার অপরচুনিটি থাকবে, বা কোম্পানি সেটা বাইব্যাক করার অপরচুনিটি থাকবে। তো এটা পুরোপুরি মানে ডিপেন্ড করে হলো আপনার কোম্পানির স্কেলের উপরে, রাইট? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা হলো যে হ্যাঁ, যদি খুব ক্রিটিক্যাল রিসোর্সেস থাকে দ্যাট ইউ উড ওয়ান্ট অ্যাজ ইউর পার্টনার্স, হ্যাঁ, তাহলে ইয়েস অফকোর্স ইউ শুড কনসিডার ব্রিংিং দেম ইনটু ইউর ক্যাপ টেবল অ্যান্ড মেকিং দেম শেয়ার হোল্ডার্স। বাট যদি ব্রডার মানে একুইটি পার্টিসিপেশনের কথা চিন্তা করেন, তাহলে আই উড সে ছোট ইয়েতে think of profit sharing if your company is subscale, and think of issuing equity and options যদি আপনাদের স্কেল পোটেনশিয়ালটা গ্রেট হয়, যেটা আপনি লিস্ট করতে পারবেন বা ভবিষ্যতে কোম্পানি সেল হবে। মানে একদম ছোট কোম্পানির ক্ষেত্রে প্রফিটেবল হলে অবভিয়াসলি প্রফিট শেয়ার একটা ফার্স্ট জিনিস। বাংলাদেশে খুবই ইজি না কোনোটাই, বাট ভেস্টেড স্টক দেওয়া যায়। কোশ্চেনটা এটা করতে হবে যে আগামীকালকে কোন মানুষটা যদি না আসে, আমার কোম্পানি একদমই চলতে পারবে না। মানে একদিন 2 দিন প্রবলেম হবে, আমি কাউকে হায়ার করে ফেলবো, রিপ্লেস করে ফেলা যাবে, এটা ওকে, বাট কাকে ছাড়া আমার খুবই প্রবলেম হবে। জেনারেলি অ্যাজ এ ফাউন্ডার ও সিইও, মানে আমার অ্যাডভাইস হবে এরকম মানুষ খুবই কম থাকা উচিত, যার উপরে টু মাচ ডিপেন্ডেন্ট। বাট যখন বড় হবে এরকম মানুষ তো তৈরি হবেই। মানে এই রিগ্রেটটা পরে আমি অনেক ফাউন্ডারকে করতে দেখছি, যে একজন মানুষ খুবই ইম্পর্ট্যান্ট ছিল, বাট তাকে সে রাইট টাইমে অনবোর্ড করে নাই। তারপর একটা টাইমে অবভিয়াসলি দ্যাট পারসনস মোটিভেশন, প্যাশন অর গোল অ্যালাইন্ড উইথ সামথিং এলস, সে তখন কোম্পানি থেকে চলে গেছে, এবং এই কোম্পানিটা পার্টিকুলার ওই একটা ডিপার্টমেন্ট অথবা ওই একটা ডিরেকশন আর কখনোই ফলো করতে পারে নাই, কারণ ওই ডিপার্টমেন্টটা হয়তো রান করতো কমপ্লিটলি আরেকজন পার্সন, যে কোম্পানিটা তখন থাকে নাই। এইরকম কেউ যদি থাকে, you should be very scared as long as that person is not part of the company. Right time থাকতে থাকতে তাকে কোম্পানির পার্ট বানায় ফেলাটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ লাইক হ্যাভ টু থিঙ্ক টুয়াইস অ্যাবাউট লাইক ব্রিঙ্গিং মোর পিপল যারা এই কাজগুলো হ্যান্ডেল করে ফেলতে পারে। আমাদের এখানে হ্যাঁ, শেয়ার দিয়ে কী হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আপনি যদি কাউকে শেয়ার দেন, তাকে শেয়ার বিক্রি করতে দিবেন?
মোস্টলি তো শেয়ার ক্লজই থাকবে অ্যাকচুয়ালি তাকে শেয়ার বিক্রি করার আগে আপনাকে করবেই বলতে বা হবে। কার কাছে। করবেই বা কার কাছে, মানে তো এই কারণে শেয়ার দেওয়ার অনেক ক্ষেত্রে ভ্যালু নাই আনলেস দ্য কোম্পানি ইজ লাইক ইনকর্পোরেটেড সামহার এলস দ্যাট ইজ রেইজিং এ লট অফ মানি, এবং এই মানে সেখানেও লিকুইডিট ইভেন্ট হওয়ার পসিবিলিটি অ্যাকচুয়ালি খুবই কম। তো ওইটা অ্যাকচুয়ালি বুঝে করতে হবে, বাট কেউ যদি খুবই গুরুত্বপূর্ণ হয় আপনার তাকে কোম্পানি পার্ট বানানোটা জরুরি। আমরা অনেক ক্ষেত্রেই ফাউন্ডারদের বা টিমকে যেভাবে অ্যাডভাইস করি যে ইম্পর্টেন্ট, লাইক মেবি ইউ আর এ নন টেকনিক্যাল ফাউন্ডার বাট ইউর প্রোডাক্ট ইজ টেকনিক্যাল, তাহলে সিটিওকে, যদি সিটিও ইভেন ফাউন্ডার না হয়, তাহলে তাকে একটা ভেস্টেড স্টক অফার করা। এটাতে মানে অনেক টাইপের মার্কার অনেক কিছু থাকতে পারে, যে তাকে মিনিমাম 3 বছর থাকতে হবে, 3 বছর সে এইটুকু কন্ট্রিবিউট করবে, তাহলে সে এত % শেয়ার পাবে। এরপরে হয়তো প্রত্যেক বছরের জন্য আমরা ডিফাইন করে দিতে পারি যে প্রত্যেক বছর সে কী করলে কত % করে শেয়ার তার বাড়তে থাকবে। অবভিয়াসলি তার জন্য গেইনের একটা জায়গা থাকতে হবে, এবং এই রোলটা থেকে সে যদি চলে যায় তার লুজ করার একটা জিনিস থাকতে হবে। যদি আপনার মেইন গোল হয় তাকে কোম্পানিতে লঙ্গার টাইম রাখা, তাহলে আপনাকে ওইভাবে ভাবতে হবে। আবার অনেক ক্ষেত্রে এমন থাকতে পারে যে আপনি কাউকে জাস্ট হ্যাপি রাখতে চান, রিয়েলি হয়তো প্রফিট শেয়ার ইজ গুড এনাফ ইফ ইজ পসিবল ফর ইউ। লাইক প্রফিট শেয়ারটা নিয়ে আমি অনেক কাজ করার চেষ্টা করছি লাস্ট কয়েক বছর। প্রভিডেন্ট ফান্ড করা যায় ফর এভরিওয়ান, যেটা লজিক্যাল। প্রফিট শেয়ার করার আবার অনেক অ্যাপ্রোচ আছে, এবং মানে আমি কিছু জিনিস নিয়ে পাবলিকলি শেয়ার করছি। ইভেন সার্চ করলেও অনেকগুলো কোম্পানি যারা পাবলিকলি তাদের স্যালারির বেস কীভাবে ক্যালকুলেট করে, প্রফিট শেয়ার কীভাবে করার চেষ্টা করে। নাথান ব্যারি একজন আছে, সে তার লাস্ট 5 বছর প্রফিট শেয়ার নিয়ে ডকুমেন্টেড ওয়েতে শেয়ার করছে। বেয়ার ম্যাট্রিক্স তাদের পুরা প্রফিট শেয়ার থেকে শুরু করে বাকি সব কিছু পাবলিকলি অনেক ব্লগ লিখে শেয়ার করে। এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এটা হয়তো জেনারেল কোম্পানিগুলোর একটা গুড কালচার তৈরি করতে হেল্প করবে। একই সাথে আসলাম হাসিফ ভাই যেই কারণে হয়তো কোশ্চেনটা করলো যে তাকে কোম্পানিতে ইন্টারেস্টেড রাখা, এগুলোতে হয়তো হেল্প হবে। সেকেন্ড কোশ্চেনটা, যে কেউ যদি কোড নিয়ে চলে যায় অথবা সেটা রিউজ করার চেষ্টা করে, দেয়ার আর অলওয়েজ লিগ্যাল ওয়েজ। মানে জেনারেলি যেটা হওয়ার কথা, যে কেউ যদি আমাদের লোকাল লতে যেটাকে ফ্রডারেন্ট অ্যাক্টিভিটি বলে বা ডিফাইন করা যায়, আপনি সেটা অলওয়েজ সিক করতে পারেন। হওয়ার কথা যেটা অ্যাজ এ কোম্পানি ওনার আপনার পাওয়ারফুল হওয়ার কথা। তো সে যদি কিছু রং করে, ইউ আর সাপোজ টু সিক ফর লিগাল হেল্প। এবং এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে উদাহরণ তৈরি করার জন্য করা দরকার। লাইক ইফ ইটস নট পসিবল টু হ্যান্ডেল বাই এ কনভারসেশনস আর কমিউনিকেশনস, লিগাল লতে যেভাবে হয় আপনি সেভাবে অ্যাকচুয়ালি এটা ডিল করতে পারা উচিত। এটা কোনো রকমভাবে একটা এক্সাম্পল তৈরি করা যাবে না যে ডেভেলপার বা কেউ একজন যে কোনো জায়গা থেকেই হোক, সে ইলিগালি কোনো একটা কিছু করলো এবং সে সেটা করে পার পেয়ে গেল। এটা হয়তো এরকমভাবে হওয়া উচিত। অনেক ক্ষেত্রে আমরা ঝামেলা অ্যাভয়েড করতে চাই, দ্যাটস অলসো ওকে, বাট লিগাল ল আছে যেটাতে অনেক কিছুই করা যায়। আমরা জানি না, বাট বাংলাদেশের এখন লিগাল ল কিন্তু অনেক স্ট্রং। মানে কাউকে সু করা সবচেয়ে ইজিয়েস্ট ব্যাপার, আর টেকনিক্যাল জায়গা থেকে তো আরও বেশি। কারণ অলমোস্ট আমাদের লিগাল প্রসেস যেভাবে কাজ করে তারা কোনো কিছুই বুঝে না। তো তাদেরকে আপনি যা বুঝাবেন তারা সেটাই বুঝে শুরু করবে। পরে হয়তো প্রসিডিং হার্ডার হবে, কারণ আমি বললাম লাইক ইফ ইউ আর পাওয়ারফুল ইটস ভেরি ইজি টু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট এ লট অফ লিগাল থিংস। বাকিটুকু আমি জানি না, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু অ্যাড। জি। আচ্ছা, সো প্রথমত থ্যাংক ইউ যে আপনি আপনার কলিগদেরকে এরকম রেসপেক্ট করেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি বলতেছেন যে আমি যে তাদের সাথে কাজ করতে পারতেছি এটাতে আমি ধন্য মনে করতেছি। সো আপনি যখন এই জিনিসটা মনে করেন এবং আপনি যখন পিরিয়ডিক্যালি হয়তো বা ওয়ান্স ইন এ ওয়াইল আপনি যখন এই জিনিসটা বলেন, তখন সেও আপনাকে পছন্দ করা শুরু করবে। এবং কিন্তু তার সাথে হলো গিয়েছে আপনার হাই পারফরমেন্স ডিমান্ড করতে হবে। এটা হলো গিয়েছে আপনার, আমি এটাকে বলি ঘুড়ি উড়ানোর মতন আর কি, যে আপনাকে সুতা ছাড়তে হবে, সুতা টানতে হবে। সুতা যদি শুধু ছাড়তে থাকেন তাহলে হবে না। সো এনিওয়ে, আমি ওইদিকে বেশি ট্যানজেন্টে না যাই, বাট আমার কাছে মনে হয় যে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টার্ট। তারপরে যেটা বললেন যে ইসপের জায়গাটাতে ভাইয়ারা যেই জিনিসগুলো বলতেছেন এই জায়গাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আলেকজান্ডার জার্ভিসের আপনার তার তার ওয়েবসাইটে ইসপের ক্যালকুলেশনের একেবারে ডিটেল ডকুমেন্ট আছে। সো আমি বলবো যে এই জিনিসটা আপনি দেখেন। বাংলাদেশের লিগাল স্ট্রাকচারে এই জিনিসটা যেভাবে করে হয় সেটা হলো গিয়েছে আপনি একটা ট্রাস্টি করবেন, ট্রাস্টি অর্গানাইজেশন করবেন এবং সেই ট্রাস্টিকে
অপশন দিবেন সে অর্গানাইজেশনের শেয়ার কিনতে পারবে। সাধারণত যেটা হয় যে 1.5 to 2.5% এভরি ইয়ার ইসব ট্রাস্টিতে দিয়ে দেওয়া হয়, আর ইসব ট্রাস্টি থেকে তারপরে পিপলকে 4 ইয়ার ভেস্টিংয়ে আর কি করা হয়। তো এগুলা সব ডিটেলস আপনি আলেকজান্ডার জার্ভিসের ইয়াতে পাবেন আর কি। আর কোডের ক্ষেত্রে ভাই যেটা বললেন যে লিগ্যাল ব্যাপারটা তো থাকতেছে, এর সাথে আরেকটা জিনিস আপনি যদি চান করতে পারেন সেটা হচ্ছে যে রিমোট ডেস্কটপ বেসড ওয়ার্ক, যে আপনার একটা এনভায়রনমেন্ট থাকতেছে যেটা খুবই সিকিউরড, যেটা থেকে কোড বের করা যাবে না, আর পিপল তার কম্পিউটার থেকে রিমোট ডেস্কটপে ওই কম্পিউটারটাতে ঢুকে কাজ করবে। এখন এই এনভায়রনমেন্টটা আপনি সিট্রিক্স দিয়ে করতে পারেন, এবং মাইক্রোসফটের সলিউশন আছে, আরও বিভিন্ন সলিউশন আছে। আপনি আপনার লোকাল কোনো একটা সার্ভার কিনে তারপর সেই সার্ভারটা থেকে আপনি বিভিন্ন কম্পিউটারে এই রিমোট ডেস্কটপের ফ্যাসিলিটি দিতে পারেন। এটা লেস কস্টলি হয়, আর ইজি সলিউশন হলো গিয়েছে এইগুলার আপনার রিমোট ডেস্কটপের সলিউশন আপনার AWS, মাইক্রোসফট ক্লাউড, এদের অ্যাজিউর, এগুলার সবার সলিউশন আছে। তো আমাদের দেখা যাচ্ছে যে কিছু ক্লায়েন্ট এগুলার ব্যাপারে খুব কনসার্নড, তারা সাপোজ শুধু লিগালের উপরে ভরসা করে না, তারা আবার কিছু এই যে এই সফটওয়্যার দিয়ে প্রোটেকশন করে আর কি। আমাদের ফার্স্ট যে ক্লায়েন্ট কানাডার 2006 সালের, তার ওখানে সবসময় রিমোট ডেস্কটপ দিয়ে কাজ করা যায়, এক লাইন কোডও কপি করা যায় না। আবার আমাদের টোটাল ক্লায়েন্টের মনে হয় 20%-এর মতন তারা এরকম রিমোট ডেস্কটপ বেসড, অ্যাজিউর বেসড বা AWS বেসড সলিউশন ইউজ করে। আর বাকিদের ক্ষেত্রে জাস্ট লিগাল প্রোটেকশন, যে আচ্ছা মানে ইউ উইল নট ডু এনিথিং লাইক দ্যাট আর কি, এবং মেকিং অ্যান এক্সাম্পল, যেটা আর কি আসিফ ভাই বলছেন। ধন্যবাদ সবাইকে ফাউন্ডার্স আড্ডার প্রথম পর্বে একই সাথে থাকার জন্য। আমি অ্যাকচুয়ালি অনেক অনেক থ্যাঙ্কস জানাইতে চাই আমাদের তিনজন গেস্টকেই। আজকে একটা উইকেন্ড, তারপর অ্যাকচুয়ালি অনেক টাইম নিয়ে আমরা প্রস্তুতি নেই। আপনারা সবাই ব্যস্ত ঢাকা এবং ব্যস্ত ট্রাফিকের মধ্যেও টাইমলি আসছেন, আমরা একটা ডিসকাশন করলাম এর জন্য। আর আমাদের অডিয়েন্সদেরকেও যে এটা ফাউন্ডার্স আড্ডার অ্যাকচুয়ালি খুবই প্রথম পর্ব, কেমন লাগছে এটা আমরা অ্যাকচুয়ালি আপনাদের সবার কাছ থেকে শুনবো। বাট ওভারঅল আমরা চাই যে ফাউন্ডার্স আড্ডাটা আমরা কন্টিনিউ করব, আমরা এরকম পার্টিকুলার টপিকগুলোতে আরও ডিপলি কথাবার্তা বলবো, এবং এটা হয়তো আমাদেরকে অ্যাজ এ ফাউন্ডার্স কিছু জায়গায় হেল্প করবে, কিছু জায়গায় নতুন করে চিন্তাভাবনা করা শুরু করতে হবে যে কেন আমরা এটা করি বা কীভাবে করতে পারি। আর এরকম রিমার্কেবল ফাউন্ডারদের কাছ থেকে হয়তো আমরা অনেক কিছু ডিরেক্টলি জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।